খাবার খাইতে হবে না, শুধু গল্প করতে চাইবে? সারা জীবন তো গল্প করে আসো খেতে আসো। হিমেলের বড় ভাবে হাস্যোজ্জ্বল মুখে বলল, ভাবি, আর গল্প কিভাবে হবে? সে তো আমার প্রতি বিরক্ত, চলে যেতে চায়। ভাইকে বলে এগিয়ে দিয়ে আসো। সে ঘুরে বালি, তোমাদের রুচি ভঙ্গ করতে হবে না, চলে চলে সবই চলে। আর আমরা বললি হরতাল। তোমার বড় ভাই ঠাকুর বাড়ি থেকে আসলেই বোঝা গেল কত দূর এগোইছে। আর বউরা বেশি ভালোবাসা দেখালে বেটা মানুষ পেয়ে বসে। কি পাও অবনী আপু? হিমেলের ভাবে দুষ্টমি করে তাদের দুজনকে কথাগুলো বলল। রাতের খাবার শেষে বাড়ির সবাই একসাথে হিমেলের বাবা মায়ের ঘরে বসে আছে। বেশ রাত হয়ে গেছে। হিমেলের বড় ভাই এখনো বাড়িতে ফেরেনি। তাই হিমেল মাতবরের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা করলো। এমন সময় হিমেলের বড় ভাই আর দু তিনজন লোক তাদের বাড়িতে আসলো। মহিলারা সব অন্য ঘরে চলে গেল। আর হিমেলের বাবা, বড় ভাই, হিমেল সবাই একসাথে বসলো। সবাই হিমেলের থেকে অবনীর সম্পর্কে জানলো। অনেক সময় কথাবার্তা বলার পর সবাই সিদ্ধান্ত নিলেন আগামীকাল বিয়ের ব্যবস্থা করবে। অল্প অল্প করে বাড়িতে বেশ মানুষের আনাগোনা শুরু হলো। কেউ অবনীকে দেখছে, কেউ হিমেলকে, কেউ আবার মুরব্বীদের মুখের কথা শুনছে। এই যেন এক বিয়ে বাড়ির হইচই শুরু হয়েছে হিমেল অবনীকে কেন্দ্র করে। রাত 2টা বেজে গেছে, বাড়িতে কেউ ঘুমের নামগন্ধও নেই। গ্রামের মানুষ যে যার বাড়িতে সবাই চলে গেছে। ঘুম ঘুম চোখে অবনী ঘরের মধ্যে খাটের উপর বসে টিনের বেড়ায় হেলান দিয়ে আছে। চোখে মুখে দুশ্চিন্তার আভা। কেউ না জানুক, সে তো জানে তার পরিবারের কেউ বসে নেই। কখন না জানি চলে আসে তার কোনো অবকাশ নেই। এতদিনের বাসনা পূর্ণ হবে তো, নাকি আবারও কালো মেঘে ছেয়ে যাবে সবকিছু? অবনী তার দাদাকে খুব ভালো করে চেনে। পৃথিবীর যে প্রান্তেই যাক, অবনীকে তারা খুঁজে বের করতে পারে, এটাই অবনীর চিন্তা। ইতিমধ্যে অবনীর পরিবার খুলনা এসে হাজির। তার বাবা, মা, দাদা, নানু, খালামণি সবাই। তারা খুলনা পৌঁছে প্রথমে হিমেলের দোকানে গেল। হিমেল যখন ঢাকাতে কাশেমের সাথে চলাফেরা করত, তখন কাশেমকে বলেছিল তাদের হোটেলের ঠিকানা। সেই ঠিকানাকে কেন্দ্র করে সবাই এসে হাজির হয়েছে অবনীকে খুঁজে বের করতে। হিমেলদের পাশের হোটেল থেকে সব তথ্য জানতে পারল অবনীর দাদা কাশেম। সবাই ভোর হওয়ার অপেক্ষায়। একটা আবাসিকে উঠেছে তারা। পূর্ব দিক থেকে সূর্য ওঠে, চারপাশের অন্ধকারকে ছুটি পাঠালো। আলোয় ভরে গেছে গ্রামের রাস্তাঘাট। গ্রামের মানুষগুলো বেশ মিশুকে, তাই কোথাও কোনো ঘটনা ঘটলে কারো জানতে বাকি থাকে না। ইতিমধ্যে গ্রামের মানুষ সবাই জেনে গেছে হিমেলকে ভালোবেসে বিয়ে করার জন্য ঢাকার একটা মেয়ে চলে এসেছে। সবার মধ্যে এখন এই একটাই টপিক ঘুরে বেড়াচ্ছে। দলে দলে সব বয়সী মানুষ অবনীকে দেখতে আসছে। আলোচনা সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে অবনী ও হিমেলকে। কোনো কথাই এখন আর হিমেল কষ্ট পাচ্ছে না, কেননা এখন আর হিমেলের হৃদয়ে অবনীর জন্য ভালোবাসার কোনো কমতি নেই। কাউকে প্রচণ্ড অবহেলার পর যদি তার প্রতি ভালোবাসার অনুভূতি কাজ করে, আর তা যদি ভালোবাসায় রূপ নেয়, তাহলে সেই ভালোবাসা ঠুনকো থাকে না। সেই ভালোবাসা পায় ভয়ঙ্কর রকমের শক্তি, সাহস। তার দৃষ্টান্ত এখন হিমেল ও অবনী। হিমেল প্রকাশ না করলেও অবনী তার একমাত্র চাওয়া পাওয়া হয়ে উঠেছে। সকাল থেকে হিমেলের বড় ভাই দৌড়াদৌড়ি করছে ঠিকঠাক মতো হিমেল অবনীর বিবাহ সম্পূর্ণ করার জন্য। বাড়িতে মহিলারা রান্নাবান্নার আয়োজন করছে। হিমেলের কাজিন ও ভাবিরা এসেছে অবনীকে বিয়ের জন্য রেডি করতে। তারা অবনীকে নিয়ে টিউবওয়েলের থেকে গোসল করিয়ে লাল রঙের একটা শাড়ি পরিয়েছে। লাল শাড়িতে বেশ মানিয়েছে অবনীকে। বাড়িতে অনেক মানুষ, তাই অবনীর দিকে তাকানোর সুযোগ নেই হিমেলের। তারপরও এ কাজ সে কাজের কথা বলে এক পলক দেখার জন্য হিমেল অবনীর কাছে বারবার ছুটে আসছে। দুজনের মনে সুখানুভাব হচ্ছে প্রতীক্ষিত একটা ক্ষণকে ঘিরে। মেরুন রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামায় অসম্ভব সুন্দর দেখাচ্ছে হিমেলকে। কম বেশি কাছের কিছু আত্মীয় স্বজন এসেছে হিমেলদের বাড়িতে। সবার মনে আনন্দের ছড়াছড়ি। যে যার মতো হিমেল অবনীর এই বিশেষ দিনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে। অবনীর কাছে আজ এমন একটি দিন, যে দিনটার অপেক্ষায় গোটা বছর পার করতে হয়েছে উৎকণ্ঠা হয়ে। ক্ষণে ক্ষণে পিপাসার মতো হৃদয়টা শুকিয়ে আসছে তার। পাওয়ার আনন্দের থেকে হারিয়ে ফেলার অভিসংখ্যা প্রবল আকার ধারণ করেছে অবনীর ভেতরে। প্রতিটি সেকেন্ড যেন ঘন্টার মতো দীর্ঘ সময় মনে হচ্ছে। কেন এত বিড়ম্বনার শিকার হচ্ছে মনের ভেতরটা, সে প্রশ্নের উত্তর কে দিবে? থালা ভর্তি খাবার নিয়ে হিমেলের বড় ভাইয়ের বউ অবনীর কাছে এসেছে। না বোন, খাবারটা খেয়ে নাও,
সে কখন দুটো খেয়েছিল তার খবর আছে? বুঝো তো বাড়িতে মানুষের ডর নামছে, ঠিক মতো তো তাই কাজ কাম করতে পারছি না। তাই কিছু মনে করো না আবার, খাইয়ে সত্যি বানিয়ে ফেলছি তোমাকে। হিমেলের ভাবি খাবারের থালা টেবিলের উপরে রেখে অবনীকে বলল, কি যে বলেন আপু, আপনার আদর আমার কাছে অনেক বড় পাওয়া। খাবার কোথায় খেলাম না, একটা না একটা তো খেয়েই যাচ্ছি। আপনার অনেক কষ্ট হচ্ছে না? দেখুন না, আমি আপনাকে একটু হেল্প করবো তাও পারছি না। হিমেলের বড় ভাবি বেশ ভালো মনের মানুষ। অবনী আসার পর থেকে তাকে বেশ আদর করছেন তিনি। তার পরিশ্রমের কোনো কমতি নেই কখনো। তারপর সবার সাথে হাসি মুখে কথা বলে। এগুলো দেখে অবনী তাকে মন থেকে আপন বোনের মতো ভাবতে শুরু করেছে। কোথায় আর তোমাকে আদর করলাম, তুমি আসার পর থেকে দুদণ্ড বসার সময় পেলাম না, তোমার সাথে গল্প করতে পারলাম না, তোমাকে আদর করার সময় হলো কই? আল্লাহ চাই সবই পাবা, এবার খেয়ে নাও। আপু, হিমেল কি কিছু খেয়েছে? লজ্জায় রাঙা হয়ে হিমেলের ভাবিকে প্রশ্ন করল অবনী। ও, বাবা এখন থেকে আপন প্রতি মানুষের প্রতি চান। যাক ভালো, আমাকে আর দায়িত্ব নিতে হবে না, এখন হিমেলের আপন মানুষ এসে গেছে। তুমি থাকো, আমি ওকে ডেকে আনছি। গ্রামের মানুষ কে কি মনে করবে তাই ভেবে হিমেলের ভাবি অবনী ও হিমেলকে তার নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। তোমরা খাবার খেয়ে নাও, আমি ওই দিকটা দেখছি। এ ঘরে কারো কিছু প্রয়োজন হলে আমি সামলাতে পারবো। গ্রামের মানুষ বিয়ের আগে দুজনকে একসাথে খেতে দেখে অন্যরকম ভাববে, কানাকানি করবে, এটা ভালো দেখাবে না। এ কথা বলে হিমেলের ভাবি ঘর থেকে বেরিয়ে এলেন। মিস অবনী, তোমার যুদ্ধের অবসান হতে চলেছে, আলহামদুলিল্লাহ। তুমি খুশি তো? হিমেল মৃদু হেসে অবনীকে উদ্দেশ্য করে বলল। অবনী নিশ্চুপ হয়ে হিমেলের দিকে এগিয়ে আসলো এবং হিমেলকে শক্ত করে আঁকড়ে ধরে বলল, তোমাকে একান্ত আপন করে পেতে যদি অনন্তকাল ধরে আমায় যুদ্ধ করতে হয়, আমি সদা প্রস্তুত। জীবনের এপার ওপার কোনোখানেই তোমাকে ছাড়া আমার চলবে না। ভীষণ ভালোবাসি আমি তোমায়। তোমাকে ছাড়া আমি অর্থহীন। আমার প্রতিটা মুহূর্ত তোমার কল্পনায় বিভোর। আমাকে শক্ত করে আঁকড়ে ধরো হিমেল, আমার ভীষণ ভয় করছে। আবার কোনো দমকা হাওয়া তোমাকে আমার থেকে আলাদা করে দেবে না তো? এমন কেন হচ্ছে আমার? তুমি আমায় হারিয়ে যেতে দিও না প্লিজ, আর ফিরিয়ে দিও না আমায়। এই পুচকি বউ, বিয়ের আসর থেকে বউকে কেউ তুলে নিয়ে গেলে আমার মান সম্মান বাঁচবে? এটা কি হতে দেয়া যায় নাকি? আমি আমার শালাবাবু, শ্বশুর মশাই, শাশুড়ি আম্মাকে বিয়ের পর ফোন করে জানাবো আমার পুচকি বউটা অনেক কষ্ট করেছে। আপনারা তাকে ক্ষমা করে দেন, আর তার সাথে আমাদের দোয়া করে দেন। এবার চলো, আমাকে খাইয়ে দাও জলদি, বড় হয়ে বসতে হবে তো। হিমেল অবনীকে তার বুকের গহীনে শক্ত করে চেপে ধরল আর কথাগুলো বলল। অবনী হিমেলকে খাবার মাখিয়ে মুখে তুলে দিল। হিমেল অবনীকে বলল, হ্যাঁ, এভাবেই আমাকে যত্ন করবা, বুঝলে? জানো তো, স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমি জানি তুমি পারবে, তবুও বলছি আর কি। জি জনাব, আমি যথেষ্ট চেষ্টা করব। সারাক্ষণ শুধু বিশেষ উক্তি ছাড়া তো আর কিছুই মাথায় আসে না আপনার। হাসি মুখে হিমেলকে উত্তর করল অবনী। হিমেল, ভিতরে আসবো? দরজায় কড়া নাড়তে নাড়তে হিমেলের ভাবি বললেন। হ্যাঁ ভাবি, আসো আসো। দরজা খুলে ভাবিকে ঘরে ঢুকালো হিমেল। কি হয়েছে, আপনি হাঁপাচ্ছেন কেন? তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও, তোমার ভাইয়া বাইরে তোমার জন্য দাঁড়িয়ে আছেন। গ্রামের পুলিশে খবর পাঠাইছে অবনীর পুরো পরিবার রাতে খুলনা এসেছে। তারা এখন থানা থেকে পুলিশ নিয়ে আমাদের বাড়িতে আসছে। কম্পিত কণ্ঠে হিমেলের বড় ভাবি বললেন। হিমেল, এখন কি হবে? আমাকে এবার ওরা নিতে পারলে আর কখনো তোমার মুখটা দেখতে দেবে না। অন্য কোথাও আমায় বিয়ে দিয়ে দেবে। প্লিজ কিছু একটা করো প্লিজ। ভাবি, আপনি সত্যি শুনেছেন তো? ওনারা আমার বাড়ির ঠিকানা কোথায় পাবে? আমি তো কখনো বলিনি। হিমেল বিস্ময়কর দৃষ্টিতে প্রশ্ন করল তার ভাবিকে। ওনারা খুলনা থেকে এসেছে, তোমার বাইরের হোটেলের পাশের হোটেল থেকে আমাদের বাড়ির ঠিকানা জোগাড় করেছে। গ্রাম পুলিশ বলল দারোগা নাকি তোমার উপর ভীষণ ক্ষেপে আছে, বারবার তার কথার কাছে তোমার আর তোমার ভাইয়ার কথা জানতে চাচ্ছে। গ্রাম পুলিশ তোমার ভাইয়াকে খুবই শ্রদ্ধা করে, তাই সে জানিয়েছে পুলিশ আসার আগে বাড়ি ছাড়তে। তোমরা দূরে কোনো আত্মীয়দের বাড়িতে চলে যাও। আর একটা কথা, সব দোষ তো মেয়েটা করেনি, তাই ওকে আর কষ্ট দিও না। মেয়েটা বড় অসহায়, এত কিছু পর ওর পরিবার ওকে পেলে মেরেই ফেলবে। হিমেলকে তার ভাবি কথাগুলো বলল। হিমেল অবনীকে নিয়ে দ্রুত তার ভাবির ঘরের থেকে বেরিয়ে উঠানে এসে দাঁড়ালো।
চারিদিকে গ্রামের মানুষ হইচই শুরু করে দিল পুলিশ আসার কথা শুনে। কেউ বলছে, গরিব মানুষ এই সেমনি শহর থেকে এসে কি জ্বালানোটা শুরু করেছে, এখন পুলিশে আটক করলে কি হবে। কেউ আবার বলছে, ইস, মেয়েটা কত কষ্ট করে এত দূর থেকে আসছে, খবরদার তারে কষ্ট দিস না, তারা আসার আগে পালাইয়া যা। এত কিছুর পর মেয়েটারে তুই গ্রহণ না করলে আল্লাহ তোরে অভিশাপ দিবে হিমেল। চারদিক থেকে নানা রকম সহনীয় অসহনীয় কথা ভেসে আসতে লাগলো হিমেল আর অবনীর কানে। তবে তারা কেউ বিন্দুমাত্র রেসপন্স করল না। হিমেলকে হারানোর ভয় অবনীকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলেছে। আবার সেই কালবৈশাখী ঝড় উঠল তাদের জীবনে। এই ঝড়ের আঘাতে ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে দুটি প্রাণ দাঁড়িয়ে আছে উঠানের মধ্যে। দিশেহারা হিমেলের পরিবার, দিশেহারা হিমেল ও অবনী দুজনে। অবনীর একটাই প্রশ্ন বারবার, তার গোছানো স্বপ্নগুলো কেন এমন এলোমেলো হয়ে যায়। গ্রামের কয়েকজন মানুষ দৌড়ে এসে বলল, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? বিয়ে থানায় পড়াবে, আসতেছে পুলিশ। তাড়াতাড়ি সরো বাড়ি থেকে হিমেল ভাই, এক গাড়ি পুলিশ আসছে। হিমেলের বড় ভাই পোশাক চেঞ্জ করে দ্রুত তাদের কাছে আসলো আর বলল, গ্রামের যেসব মানুষ তাদের বাড়িতে ছিল সবাই পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেল। সবাই বলে উঠল, হিমেল পালা শীঘ্রই। থানা পুলিশ যখন আমার বাড়ির উপরে আসলো, তখন ওই মেয়েই বউ করে বাড়ি আসবি, দুজনে একসাথে, কথাটা মনে রাখিস। রাগে অগ্নিকুণ্ডের মতো জ্বলে উঠল। হিমেলের মা বাবা আর হিমেলকে বলল, চলো আমার সাথে, এবার আর কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না, অনেক হয়েছে, আর নয়। অবনীর হাত শক্ত করে ধরল হিমেল এবং বাড়ির পাশের সরু রাস্তা দিয়ে দ্রুত দৌড়াতে শুরু করলো। অবনী অবাক হয়ে চোখে জল অবস্থায় হিমেলের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এটাই কি তার পূর্ণতা? পরিশেষে আমার হৃদয়ের বসবাস করা মানুষটা আমাকে বুঝতে শুরু করেছে। অবনীর এ অশ্রুজল দুঃখের নয়, বরং আনন্দ অশ্রুজল। দৃঢ় প্রত্যয়ে হিমেলের দিকে তাকিয়ে দৌড়াতে থাকে অবনী, ঠিক যেন বাংলার ছায়াছবির নায়ক নায়িকাকে নিয়ে দৌড়াচ্ছে। গ্রামের মানুষ নির্বাক হয়ে তাকিয়ে আছে হিমেল আর অবনীর দিকে। বেশ কিছু দূর যেতেই হিমেল, অবনী, হিমেলের বড় ভাই গ্রামবাসীর চোখের আড়াল হয়ে গেল। অশ্রু ঝরা নয়নে উঠানের পাশে দাঁড়িয়ে অপলক তাকিয়ে আছে হিমেলের বাবা, মা, তার বড় ভাইয়ের বউ। এমন সময় বাড়িতে 7-8 জন পুলিশ সহ অবনীর বাবা, মা, দাদা, নানু, খালামণি ঢুকলো। কোথায় হিমেল সাহেব, কোথায়? এখানে এত মানুষ কেন? গ্রামের সব মানুষ আপনাদের বাসায় হইচই করছে দেখছি। কি ব্যাপার বলুন তো? বাড়িতে বিবাহ হচ্ছে নাকি? চোখ রাঙিয়ে পুলিশ হিমেলের বাবা, মা আর বড় ভাইয়ের বউকে জিজ্ঞেস করলো। আমরা জানি না ওরা কোথায় আছে, আর গ্রামের মানুষ এখানে কি করছে আমরা কিভাবে বলবো? ভয়ে কম্পিত কণ্ঠে হিমেলের ভাবি উত্তর করলো, আরে বাহ, চোরের মায়ের বড় গলা। আপনি জানেনই না কোথায় আছে? কে হন আপনি হিমেলের? ওর বাবা মা কোথায়? পুলিশ ইন্সপেক্টর পুনরায় আবার জিজ্ঞেস করলেন। আমি তার বড় ভাইয়ের স্ত্রী, আর আমার পাশে এই যে আমার শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়িকে দেখে হিমেলের ভাবি বললেন, কাকু, আপনি বলুন তো আপনার ছেলে হিমেল কোথায় আছে? কাকিমা, না হয় আপনি বলুন। আপনারা তো মুরব্বী মানুষ, আপনাদের এক পা কবরে চলে গেছে, আপনারা তো জানেন। খবরদার মিথ্যা বলবেন না। আপনার মেয়েকে নিয়ে যদি কেউ এমন করতো, তাহলে নিশ্চয়ই আপনাদেরও খারাপ লাগতো। পুলিশ ইন্সপেক্টর হিমেলের বাবা মাকে জিজ্ঞেস করলেন। না বাবা, মিথ্যা কেন বলবো? মিথ্যা কথা বলা মানুষ আমি না। আমার ছেলে এমন করবে তা আমরা ভাবিনি কোনোদিন। আমরা দুজন তো জানি না এই ব্যাপারে কিছু। এখন মেয়েটা আমার বাড়িতে এসে আমি ভালোই বুঝে আমার ছেলের সাথে বিয়ে ঠিক করছি। এখন ওনারা আসছে আপনাদের নিয়ে। আপনারা বসে যা ভালো হয় তাই করেন বাবা, আর কিছু বলার নেই। আমার ছেলে বাড়িতে ছিল, আপনাদের আসার কথা শুনে পালিয়েছে। হিমেলের বাবা গ্রামের সহজ সরল মানুষ, তিনি নিজের মতো করে উত্তর দিলেন। ও আচ্ছা, আমার মেয়ে কি হাতের মোয়া নাকি যে চাইলেই আর দিয়ে দিলাম? এই ছোট লোকের বাড়িতে আমি আমার মেয়ে বিয়ে দিব? যার বাড়িতে সামান্য দুজন মানুষ বসতে দেওয়ার জায়গা নেই, আমার সহজ সরল মেয়েটাকে আপনার ছেলে ফুসলিয়ে ফাসলিয়ে এত দূর নিয়ে এসেছে। আমার মেয়ের কি এত বেশি বয়স? আমার মেয়ের কি এত বেশি বয়স? সে ছোট মানুষ, সে কিভাবে এত দূর আসবে আপনার ছেলের সহযোগিতা না করলে? অবনীর মা রেখা বেগম সিংহের মতো গর্জে উঠলেন আর কথাগুলো বললেন। আন্টি, আপনি রেগে গেলে চলবে না। আমি তদন্ত করে দেখে তারপর বলবো।
ঠান্ডা মাথায় সবাই এখানে বসুন, ডিসিশন নিতেই হবে, কি করলে ভালো হয়। ইন্সপেক্টর অবনীর মা রেখা বেগমকে উদ্দেশ্য করে বললেন, তাদের বিয়ে তো কখনোই সম্ভব নয়। আপনাকে তো থানা থেকে সবকিছু বুঝিয়ে বললাম, আপনাকে যেটা বললাম আপনি ওটাই করেন। অবনীর দাদা কাশেম পুলিশ ইন্সপেক্টরকে বললেন কথাগুলো। অবনীর মায়ের কথা শুনে হিমেলের বাবা মা বড় ভাইয়ের বউ ভীষণ কষ্ট পেলেন। তাদের এত অহংকার, এত ছোট করে দেখে মানুষকে, কিন্তু তারপরেও তারা উল্টে কেন জবাব দিলেন না? নীরবে নিথর হয়ে সবকিছু সহ্য করে নিলেন। গ্রামের মানুষগুলো এমনই হয়, সহনশীলতা বেশি থাকে। তার দৃষ্টান্ত ফুটে উঠল সেখানে। চেয়ার পেতে সবাই উঠানের এক কোণে বসলেন। হিমেলের বাবা দৌড়ে যেয়ে গ্রামের মাতব্বরকে ডেকে আনলেন। মাতব্বর সহ গ্রামের মান্যগণ্য কয়েকজন ব্যক্তি সেখানে আসলেন। কিছুতেই অবনীর পরিবার হিমেলের সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য রাজি নয়। এমন অবস্থা দেখে গ্রামের মাতব্বরদের মধ্যে কথোপকথন চলতে থাকলো। তাদের মধ্যে ছিল কিছু অসাধু মানুষ, যারা গ্রামের মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। এমন একজন মানুষ হিমেলের মাকে সাইডে ডেকে নিয়ে গেল এবং বলল, চলো, শোনো হিমেলের মা, ছেলের যদি বাঁচাতে চাও তাহলে খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। বোঝোই তো ওদের মেয়ের বয়স কম, তাছাড়া ওনারা তোমাদের ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে রাজি না। এখন আমি দারোগার সাথে কথা বলে দেখি, দারোগারে পটাইয়ে বিয়ের ব্যবস্থা করে দেব। তুমি টাকার ব্যবস্থা করো, না হলে ওরা মেয়ে নিয়ে ক্ষান্ত হবে না, তোমার ছেলের কেউ থানা হাজতে পড়ে রাখবে। লোভাতুর দৃষ্টিতে হিমেলের মাকে কথাগুলো বলল লোকটা। ওরে আল্লাহ, আমার মনিরে থানা হাজতে যদি নেই, ওরা ছেড়ে দেবে নাকি? মারধর করবে। তোমরা যে করেই হোক আমার হিমেলরে বাঁচাও, আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করতেছি। কান্নাজড়িত কণ্ঠে হিমেলের মা বললেন, তাই করো, চলো ওখানে যাই। আর ভালো কথা, এগুলো কাউকে আবার বলতে যেও না, তাতে তোমাদের বিপদ আরও বাড়তে পারে। না, কারে কি বলবো? আমার বিপদ মুক্ত হতে হবে, আর বিপদের দরকার নেই। এ কথা বলে হিমেলের মা ও লোকটা আবার সবার কাছে যেয়ে বসলো। দারোগা হিমেলের বাবাকে ধরে নিয়ে গেলেন থানায়, সাথে গ্রামের কয়েকজনও ছিল, আর বলে গেলেন অবনীকে আর হিমেলকে দ্রুত থানায় যোগাযোগ করতে। হিমেল হাজিরা না দেওয়া পর্যন্ত তার বাবাকে ছাড়া হবে না, থানাতেই থাকবে। সময় ক্রমশ বেড়েই চলেছে। এদিকে হিমেলের বাবা সকালে না খেয়ে পুলিশের সাথে থানায় গিয়েছে। সারা গ্রামে একটা ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার মুখে মুখে কেবল শুধু একটি ঘটনা, হিমেলের মা আর বড় ভাইয়ের বউ দিশেহারা হয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে সমস্যা সমাধানের জন্য। যে মাতব্বর তাদের আশা দিয়েছিল হিমেলকে ও তার ভাইকে পুলিশের হাত থেকে বাঁচাবে, সেই মাতব্বরের বাড়িতে খুব দ্রুত হিমেলের ভাবি ও মা ছুটে গেলেন। কি খবর? টাকা পয়সার কোনো জোগাড় হয়েছে? মোবাইল হাতে নিয়ে পান মুখে দিয়ে চেয়ারের উপরে হেলান দিয়ে বসে আছে মাতব্বর। হিমেলের মা ও ভাবিকে তার বাড়িতে দেখে এ কথা বললেন তিনি। এত দ্রুত টাকা পয়সা কি ব্যবস্থা করব? আর আপনি তো বললেন না কত টাকা লাগছে। আমার শ্বশুর মুরব্বী মানুষ, সে সকালে থানায় গেছে, এখনো ফিরলো না। না জানি মানুষের কত কষ্ট হচ্ছে। শাশুড়িকে তো দেখতেই পাচ্ছেন, কান্নাকাটি করতে করতে কি অবস্থা। আপনি একটু দ্রুত কোনো ব্যবস্থা করেন টাকা। আমাদের বাড়িতে তো আর দৌড়ানোর মতো আমরা দুজন ছাড়া কেউ নাই। অসহায়ের মতো হিমেলের ভাবি মাতব্বরকে বললেন, শোনো বাপু, এগুলো মেয়েলি কেস, কোনো ভালো মানুষ মেয়েলি কেসে জড়াতে চায় না। এখন তোমরা আমার গ্রামের মানুষ, তোমার শাশুড়ি আমাকে অনুরোধ করলো, তাই আমি দারোগা বাবুর সাথে একটু কথা বললাম। দেখলাম তো এটা জটিল কেস, পরিবারের সবাই ধরা খাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। তারপর দারোগা বাবুকে আমি অনুরোধ করে বলেছি এরা গরিব মানুষ, অল্প কিছু টাকা নিয়ে ভালোভাবে সমাধান করে দেন। তাই এক পর্যায়ে তিনি রাজি হয়েছেন, তার চাহিদার কথাও জানিয়েছেন। গাল ভর্তি পান চিবোতে চিবোতে মাতব্বর হিমেলের ভাবি ও মাকে কথাগুলো বললেন। কয় টাকা চাইছে? আমার কও মিয়া ভাই, আমার মনিদের কোনো ঝামেলা হবে না তো? পুলিশে মারবে ধরবে না তো? বুক ভরা প্রতিশ্রুতি নিয়ে মাতব্বরের কথা শুনে প্রশ্ন করল হিমেলের মা। তা তো প্রায় 50 থেকে 60 হাজারের মতো খরচ হবে। তোমার মেজ ছেলে না বিদেশে থাকে, তারে খবর পাঠাও বাড়িতে এত বড় বিপদ টাকা পাঠাতে, আর টাকা নিয়ে দ্রুত আসো। তারপর আমি দেখছি কতদূর কি করা যায়। এই কেস 1 লাখ না হলেও মেটানো সম্ভব না। সেখানে তো আমার কথায় দারোগা বাবু কম চেয়েছে। এটা তোমাদের ভাগ্যের ব্যাপার, আমার দ্বারা অনেক উপকার হচ্ছে তোমাদের। এই কেসে শুধু থানা পুলিশ না,
কিছু মাস্তানও ধরেছে শুনলাম ওরা। তাদের টাকা দিতে হবে। তাছাড়া বিবাহ শাদী সব তো আছেই। মাতব্বরের কথা আর বড় অঙ্কের টাকার কথা শুনে দুর্বল মানুষের মতো মেঝেতে ধপ করে বসে পড়ল হিমেলের মা এবং কাঁদতে থাকলো এত টাকা কই পাবো বলে। হিমেলের ভাবি শাশুড়ির মাথায় হাত বোলাতে লাগলেন আর বললেন, 50 থেকে 60 হাজার টাকা আমরা কই পাবো? মেজো ভাই বিদেশে আছে, ঠিক আছে, উনি এত অল্প সময়ে টাকা কই পাবে? তার সেখানে পরিস্থিতি ভালো না, বাড়িতে অল্প কিছু টাকা পাঠিয়ে বলেছে 2-3 মাস পর আবার ভালো কাম পেলে টাকা দিবে, তার আগে চাইতে না। তা জানি না বাপু। তাহলে তোমরা তোমাদের ঝামেলা মিটাও। আমি এত সমস্যার ভিতরে জড়াতে চাচ্ছি না। এ কি কম পরিশ্রমের বিষয়? আমি তো আমার পরিশ্রমের দাম চাচ্ছি না। সব সময় মানুষের ঘরে টাকা থাকে না। একটু চোখ খান খুলে দেখলেই পারো। তোমাদের গোয়ালে তো গরু আছে, তার একটা বেচলেই তো টাকার অভাব হয় না। লোভী মাতব্বর সোজা সাপটাভাবে কথাটা বললেন। বাড়ির বেটারা কেউ নাই, কিডা বেচে টাকা দেবে আমারে? তা তোমরা চাইলে আমিই নিব। তোমাদের উপকার করতে পারলে আমার ভালো লাগবে। তাছাড়া আমিও কিছুদিন ধরে ভাবছি একটা গরু কিনবো। আমার মনটা আনন্দে নেচে উঠলো। ভাবতে লাগলাম, হা হা, এক ঢিলে দুই পাখি মারবো। গরুও আমার, টাকাও আমার। পুলিশকে লামসাম কিছু দিয়ে দেব। তাইলে নেন কাকা, আপনি গরুটা নেন, আর টাকা পয়সা যেখানে যা খরচ করেন ভালো করলে আমাদের বিপদ মুক্ত করেন। কয়টা মানুষ দেখেন, আমাদের নাওয়া খাওয়া নাই। এই নাও আমার মোবাইল। হিমেলের নাম্বারে ফোন দাও। দ্রুত থানায় আসতে বলো, আমি যাচ্ছি। হিমেলের ভাবি হিমেলকে ফোন করে দ্রুত থানায় চলে যেতে বললেন এবং তারা চলে যাওয়ার পরে বাড়িতে কি কি ঘটেছিল সবকিছু খুলে বললেন। তারপর শাশুড়ি আর বৌমা মিলে বাড়িতে গিয়ে আদরের গরুটা গোয়াল থেকে বের করে মাতব্বরের গোয়ালে নিয়ে বাঁধলেন। মাতব্বর তো মহা খুশি, মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে। মোবাইলের কথা অবনী হিমেলের পাশে থেকে শুনেছে, তাই সে বলল, হিমেল, আমি জানি তোমাদের পরিবারে যে কাল বৈশাখী ঝড় নেমেছে তার একমাত্র কারণ আমি যতটুকু করেছি তা কেবল তোমাকে হারানোর ভয় করেছি, কিন্তু আমি ভাবিনি এত দূরে আসার পরে আমার মা দাদা আমার পিছু ছাড়বে না। দেখোই না, আজ আমার জন্য তোমার বাবাকে পর্যন্ত থানায় যেতে হয়েছে। এত কিছুর পরে তুমি কি ভাবছো আমার মা দাদা বসে থাকবে, সবকিছু মেনে নিবে? কখনো না। আমার দাদা আর মা কিছুতেই সমস্যাটার সুন্দরভাবে সমাধান হতে দিবে না। আমাদের বিবাহ তো দূরের কথা, আমাদের কখনো দেখা করতে পর্যন্ত দিবে না তারা। তুমি আমায় বলো, আমি কি করলে তুমি খুশি হবে? সত্যি বলছি, আমি তাই করব। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। কান্না জড়িত কণ্ঠে অবনী বলল, খুব সহজে কোনো কিছু পেয়ে গেলে তাতে কোনো এক্সাইটমেন্ট থাকে না। এগুলোর জন্য নিজেকে দায়ী করো না। আমার পরিবারের কথা তো শুনেছ। আমার মা তোমাকে উদ্দেশ্য করে কি বলল? আমার পরিবার কেউ তোমাকে অপছন্দ করে না, এটা আমাদের নিয়তি। নিয়তিকে কখনো উপেক্ষা করতে নেই। অবনীকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে হিমেল কথাগুলো বলল। হিমেলের কথায় এক আকাশ সান্ত্বনা পেল অবনী। অশ্রুন্নত চোখে হিমেলের বুকের গহীনে নিজেকে লুকিয়ে রাখল কিছুক্ষণ। এই যেন এক অজানা তৃপ্তি, অজানা অনুভূতি, ভালো লাগার একরাশ মুহূর্ত। হিমেলের থেকে এটাই তো চাওয়ার ছিল, এতটুকু পাওয়ার জন্যই তো যুদ্ধ করে চলেছে সে। শেষটা এখন অবধি দুজনেরই অজানা, তবুও যতটুকু পেয়েছে তা সীমাহীন ভালোবাসা। এতটুকু নিয়ে জনম জনম পার করে দেয়া যায় কারো জন্য। গ্রামের দুষ্টু মাতব্বর থানায় পৌঁছে গেল। সে তার নিজের স্বার্থসিদ্ধির জন্য এক একজনের কাছে যে এক এক রকম কুমন্ত্রণা দিতে লাগলো। থানার দারোগাবাবু থেকে শুরু করে অবনীর দাদা বাবা মা কেউ তার কুমন্ত্রণার হাত থেকে রেহাই পেল না। এই দুষ্টু মানুষটার দুষ্টু চক্রান্তের ফলেই হিমেল ও অবনীর পরিবার দুজনেই ক্ষতিগ্রস্ত হলো। দারোগাবাবু ও মাতব্বরের কথোপকথন। আসসালামু আলাইকুম স্যার, চিনছেন তো? আমি হিমেলদের গ্রামের মাতব্বর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসুন বসুন। হিমেল, পাবনি বা হিমেলের বড় ভাই কেউ তো এখনো হাজির হলো না। এরা ভয় পাচ্ছে, বোঝেন না, গ্রামের মানুষ। আর আপনি তো দেখেছেন এদের পরিবারের আর্থিক অবস্থা একদমই ভালো না। আমাকে তারাই পাঠিয়েছে। আপনি আমাকে একটা সিদ্ধান্ত জানান, কত কি টাকা হলে আপনি এই কেসটা সমাধান করতে পারবেন? আমি সেই অনুযায়ী তাদের থেকে টাকা এনে দেব, একটু কম নিয়ে আর কি। পান চিবোতে চিবোতে পুলিশকে বললেন মাতব্বর। আশ্চর্য, আপনার সাহস তো কম নয়। আমি কখনো টাকা পয়সার কথা কিছু বলেছি এখানে? একটা সমস্যা হয়েছে, তার আগে সমাধান হোক, তারপরে টাকা পয়সা।
এ বিষয়ে কেন আসছে? আপনারা এগুলো কেন আগে বিবেচনা করেন? আগে কেন সমাধান করার চেষ্টা করেন না? আপনারা যদি সুন্দরভাবে সমাধান দেন তাহলে তো থানা পুলিশ করা লাগে না। এর কারণে এই দেশে অসৎ উপায় বেড়ে চলেছে, আর সমস্ত দোষ হয় পুলিশের। আপনি যান এখান থেকে, ওকে দ্রুত এখানে আনার ব্যবস্থা করুন, না হলে কিন্তু এবার চিরুনি তল্লাশির ব্যবস্থা করব। ঘুষের কথা শুনে সিংহের ন্যায় গর্জে উঠলেন পুলিশ ইন্সপেক্টর। মাতব্বর মনে মনে ভাবতে লাগলেন, বাহ, পুলিশে তো মনে করেছিলাম যে অনেক টাকা পয়সাই দিতে হবে, কিন্তু তার উল্টো। আহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার টাকা আরো বেশি খরচ করা লাগবে না। হ্যাঁ, যাই এবার একটু মেয়েটার বাপ মারে কিছু বলে আসি। দুষ্টু মাতব্বর অবনীর বাবা মার কাছে গেল। সেখানে যেয়ে তাদের বলল, হিমেলের একটা ভাই বিদেশে থাকে, অনেক টাকা ইনকাম করে, বেশ কিছু জমি জায়গাও আছে তাদের। একেবারেই তো গরিব নয়, আর আপনাদের মেয়েটা দিচ্ছেন যেহেতু, ছোট মেয়ে যদি না রাখে এজন্য আপনারা আটঘাট বেঁধে মেয়েটাকে বিয়ে দিন। ওদের স্বভাব এত বেশি ভালো না, বড় বউটাকে বেশ মারধর করে শুনেছি। আপনাকে কি বলেছে যে আমরা জানোয়ারের সাথে আমার বোনকে বিয়ে দেব? কিছুতেই এটা সম্ভব নয়। আপনি ওই জানোয়ারটাকে খবর পাঠান আমার বোনকে থানায় নিয়ে আসতে। দ্রুত রওনা হব আমরা। ওই নোংরা শহরে আমার দম বন্ধ হয়ে আসছে। অবনীর দাদা কাশেম রেগে গিয়ে উত্তর দিলেন, না না মনা, রেগে যেও না। ওরা পুলিশের ধরাধরি করেছে বিয়েটা দেওয়ার জন্য, আপন ভেবে তাই তোমাদের কাছে কথাগুলো বলতে আসলাম। এখন যদি তোমরা মনে করো তোমাদের বোন হিমেলের সাথে বিয়ে দেবে না, তাহলে তো ভালো কথা। গ্রামের মাতব্বরদের আমি ঠেকাবো। মাতব্বররা খেপলে পুলিশের বোঝায় কিন্তু বিয়ে দিয়েই ছাড়বে। আমাকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও, আমি এই সমস্যার সমাধান দিয়ে দেব। আপনি কি সমস্যার সমাধান দিবেন? ফোটেন এখান থেকে, ফালতু লোক একটা। হ্যাঁ কাশিম, রাগ করছিস কেন? উনি তো হিমেলদের গ্রাম থেকেই আসছে, দে না ওনাকে কিছু টাকা। অবনীকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা কর, আমরাও ঢাকাতে চলে যাই। বেশি দেরি হলে অবনীর ওই বিয়েটা ভেঙে যাবে, বুঝছিস না কেন? কাশেমের হাত ধরে টেনে এক কোণে নিয়ে তার মা এ কথাগুলো বললেন। আচ্ছা বলুন, কত টাকা দিলে আপনি এই সমস্যার সমাধান করবেন? 70 থেকে 80,000 টাকা না হলে হয় নাকি? এ কেস তো জটিল কেস। ছেলে মেয়েরে চায়, মেয়ে ছেলেরে চায়, তাইলে তো তাদের ভেতর কথা বলার জায়গা থাকেই না। তাছাড়া গ্রামের মাতব্বরের সংখ্যাও বেশি, ঝামেলার বিষয়। লোভাতুর দৃষ্টিতে কাশেমকে বললেন মাতব্বর, আমরা শহরে বাস্তান, এই কেসে পায় না 10,000, আর গ্রামের শেষরা মতব্বরদের দেব 70 থেকে 80,000 টাকা। ভাবলেন কি করে? তাহলে ওদের হাজির করা সম্ভব না। আপনাকে যেটা ভালো মনে হয় সেটাই করেন। আর আপনার বোন ওই নর্দমায় পড়ে মরুক, মেয়েটারে শহরে নিয়ে গেলে ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন। এই গরিব ছোট লোকের থেকে যত দ্রুত সম্ভব নিয়ে যান। 20,000 টাকা ধপ করে মাতব্বরের সামনে ফেলে দিয়ে রেখা বেগম বললেন, এই নিন টাকা, এই টাকার মধ্যেই আমার মেয়েকে হাজির করবেন এবং এখান থেকে আমাদের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করবেন। আর কিছু বলতেও চাই না, দেখতেও চাই না। ক্ষুধার্ত শকুনের মতো খপ করে টাকাগুলো তুলে নিল মাতব্বর এবং দ্রুত পকেটে ঢুকিয়ে সেখান থেকে প্রস্থান করল। থানার বাইরে এসে হিমেলের নাম্বারে ফোন দিল মাতব্বর। হিমেল, সেই সকাল থেকেই না খেয়ে থানায় এসেছি। অনেক চেষ্টার পরে ওই মেয়েটার বাবা মাকে বোঝাতে পেরেছি। তারা তো সবাই রাজি হয়েছে তোমার সাথে এই বিয়ে দেওয়ার জন্য। তুমি কোথায় আছো? দ্রুত তোমার ভাই আর মেয়েটাকে নিয়ে চলে আসো। সত্যি বলছেন কাকা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কিছুক্ষণের ভেতরেই চলে আসছি। ছোটবেলা থেকেই গ্রামের মাতব্বরদের ধরাছোঁয়ার বাইরে হিমেল। সে জানে না কোন মাতব্বরের মতি মতলব কেমন, তাই খুব সহজেই মাতব্বরকে বিশ্বাস করে ফেলল এবং বুক ভরা আশা নিয়ে অবনীকে নিয়ে আর তার ভাইকে নিয়ে থানায় পৌঁছালো। অবনী হাজারবার চেষ্টা করেও হিমেলকে আর বিশ্বাস করাতে পারল না তার বাবা মা রাজি না হওয়ার কথা। থানায় এসে পৌঁছানো মাত্র পুলিশ হিমেলকে নিয়ে গেল তার রুমে। তখন অবনী তার বাবা মা, দাদা, খালামণির সাথে থানার বারান্দায় দাঁড়িয়েছিল। অবনী, মা আমার, আমার কয়েকটা কথা শোন। তোকে আমরা এই ছেলের সাথে বিয়ে দিব। থানায় বিয়ে হওয়া কি খুব ভালো?
তুই তো বুদ্ধিমতী মেয়ে, এখানে বিয়ে হলে মহল্লায় যে আমরা কি জবাব দিব বল মা? মহল্লার কেউ তো তোর এই বিষয়ে জানে না। তুই এখন আমাদের সাথে ঢাকাতে ফিরে চল, আর আমি হিমেলকে বলবো বর সেজে আমাদের বাড়িতে একটা নির্দিষ্ট তারিখে যেয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। অবনীর মাথায় হাত বোলাতে বোলাতে কথাগুলো বললেন রেখা বেগম। না মা, তা কখনোই সম্ভব না। আমি এখানে চলে এসেছি যাওয়ার জন্য না। তাই যদি হতো তাহলে হিমেল যখন আমায় এগিয়ে দিয়ে আসছিল তখনই চলে যেতাম। আমাকে এগুলো বলছো কেন? তোমরা কি এই বুদ্ধি করেছো? আমাকে এখন অবিবাহিত অবস্থায় ঢাকায় নিয়ে যাবে? এটা ভালো দেখাবে না? মহল্লার সবাই খুব ভালো করে জানে আমি গত 2-3 দিন আগেই বাসা থেকে বেরিয়ে এসেছি। সুতরাং মান সম্মান আমি বুঝতে পারছি কতটুকু আছে আর কতটুকু গেছে। হাজারটা মিথ্যে দিয়েও একটা সত্যকে চেপে রাখা যায় না মা। তোমরা যতই মনে করো কেউ জানে না, আসলে কি তাই? সবাই জানে কি ঘটেছে, কোনো কিছুই চাপা থাকে না। মহল্লার সবাই তোমাদের ভয় পায়, তাই তোমাদের সামনে কেউ কিছু বলে না। আমাকে আর অনুরোধ করো না মা, তাছাড়া আমি হিমেলকে ছাড়া এখান থেকে এক পাও নড়বো না। জিত কেন করছিস সবরই? আচ্ছা বলতো, ছোটবেলা থেকে তো কোনো স্বপ্ন আমরা কি অপূর্ণ রেখেছি? তুই যেখানে এসেছিস একটু মাথা খাটিয়ে দেখ, এই পরিবেশে তুই থাকতে পারবি? তোর জন্য যে ছেলেটা দেখেছিস সে ঢাকা শহরের কোটি কোটি টাকা প্ল্যাটফর্মের মালিক। রানীর মতো থাকতে পারবে তুই? এই ছেলে ঢাকা শহরে খুব কমই আছে। এইসব ছেড়, এই অর্থ বাণিজ্যিক ছেড়, তুই নর্দমায় পা দিস না, ফিরে চল। ঠান্ডা মাথায় কাশেম অবনীকে কথাগুলো বলে বোঝালো। নর্দমা কাকে বলছো দাদা? নর্দমা তো সেখানে যেখানে তোমরা আমায় বড় করেছো। তা না হলে মহল্লার জঘন্য মাস্তান এসে সেদিন বলে গেল তার কাছে তোমরা আমায় ছোটবেলা থেকে বিক্রি করেছো। দিনের পর দিন এত বড় জঘন্য কাজ তোমরা কিভাবে করেছো? কখনো কি আমার অনুমতি নিয়েছিলে তোমরা? আমি আদৌ সেই ছেলেকে পছন্দ করি কিনা, তাকে আমি বড় হয়ে মেনে নিব কিনা, কিভাবে করেছো এগুলো তোমরা? আমাকে ছোটবেলা থেকে অর্থের বিনিময়ে বিক্রি করেছো। ছি দাদা, আমার ভাবতেও জঘন্য লাগে। সবাই আমার দিকে আঙুল দিয়ে দেখায় আমি কালামানিকের হাতের পুতুল, ক্রয়কৃত পুতুল। কত ভালো লাগে, আমার নিজেকে শেষ করে দেওয়ার মতো লাগে জানো। ইচ্ছে করে নিজের শরীরের সবটুকু রক্ত ব্লেড দিয়ে কেটে বের করে দিই। আমাকে আর একটা বারের জন্য তোমরা বিরক্ত করবে না, সেই অধিকার তোমরা হারিয়ে ফেলেছো। কথাগুলো বলে নিজেই হিমেলের কাছে চলে গেল অবনী। অবনীর কথা শুনে আর তার ক্রোধ দেখে বাবা মা ও দাদা কাশেম সিদ্ধান্ত নিলেন, এখানে আমরা অবনীকে ডিস্টার্ব করলে নিজেদের মান সম্মান নিজেরাই হারাবো। সুতরাং এখানে যা হচ্ছে হতে দাও, পরেরটা পরে দেখা যাবে। চলো শীঘ্রই ওখানের থেকে ওখানে কি হচ্ছে দেখি। বাবা মাকে উদ্দেশ্য করে কাশেম বলল। হ্যাঁ, তাই ভালো হবে বাবা। মেয়ের কথায় রেখা বেগমও ভয় পেয়ে গেলেন। সবাই দারোগার রুমে ঢুকলো। থানায় হিমেলের বড় ভাই, তার বাবা, অবনী সহ গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন হিমেলদের পক্ষে কথা বলার জন্য। অন্যদিকে মেয়ের এক কথাতে কুপকাত হয়ে পড়েছে রেখা বেগম ও তার ছেলে কাশেম। মুখে যেন কুলু পেটে বসে আছে তারা। দারোগাবাবু সবার থেকে সিদ্ধান্ত নিলেন। হিমেলের পক্ষের লোকজন তাদের বিবাহ দেওয়ার অনুমতি চাইলেন। দারোগাবাবু অবনীর বাবা মায়ের কাছে জানতে চাইলেন তাদের কি সিদ্ধান্ত। এমতো অবস্থায় অবনীর বাবা মা সিদ্ধান্ত নেয়ার জন্য 5 মিনিট সময় নিয়ে পাশের রুমে গেলেন কাশেমকে সাথে নিয়ে। এমতো অবস্থায় অবনীর বাবা মা সিদ্ধান্ত নেয়ার জন্য 5 মিনিট সময় নিয়ে পাশের রুমে গেলেন কাশেমকে সাথে নিয়ে। আবারও 5 মিনিট সময় নেয়ার কথা শুনে হিমেল ও অবনীর বুকের ভিতর ধুকপুক করতে লাগলো। তবে তারা দুজনের চোখের ভাষায় সিদ্ধান্তে অটুট রাখলো কোনো মূল্যে কেউ কাউকে ছাড়তে রাজি হবে না। অতঃপর ফিরে এসে অবনীর বাবা কয়েকটা শর্ত দিলেন। আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। মেয়ে যেহেতু এত দূর চলে এসেছে, আমি তাকে বিয়ে দিয়ে এখান থেকে যাব, তবে আমার কিছু শর্ত আছে। দারোগা বললেন, বলুন কি শর্ত? সবাই একসাথে বললেন, বলেন কি শর্ত? বিবাহ হওয়ার পর আমরা সকালে মেয়েকে নিয়ে ঢাকায় চলে যাব। হিমেল বর্ষে যে অবনীকে আমার বাসা থেকে নিয়ে আসবে। আমার মেয়েকে লেখাপড়া করতে হবে। হিমেলের নিজস্ব কোনো কাজ ব্যবস্থা হওয়া পর্যন্ত অবনী ঢাকাতেই থাকবে। আমার মেয়েকে কোনো রকম নির্যাতন করা চলবে না। যদি কোনো নির্যাতন করে সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করবে। বিবাহের সময় বা পরে আমরা কোনো যৌতুক দিতে পারবো না। যেহেতু এত দূরের পথ,
আমার মেয়ের কোনো ক্ষয়ক্ষতি হলে বুঝে দেওয়া লাগবে হিমেল অথবা তার পরিবারের সবাইকে। আমার এই শর্তগুলো সরকারি স্টাম্প কিনে তার উপরে লিখে সাক্ষী সহ স্বাক্ষর করলে আমি আমার মেয়েকে বিয়ে দেব, না হলে কোনো অবস্থাতেই আমার মেয়েকে বিয়ে দেব না। এখন আপনারা ভেবে দেখুন কি করবেন। অবনীর বাবা বললেন। দারোগা বাবু বললেন, দেখুন, আপনার কিছু কিছু শর্ত যুক্তিসঙ্গত, আবার কিছু কিছু শর্ত অযৌক্তিক। শর্ত দিয়ে কখনো সংসার হয় না, এটা গ্রাম বলে আর শহর বলেন। তারপরেও আপনাদের দুই পরিবারের এখানে উপস্থিত আছেন, আপনারা ডিসিশন নিন কি করবেন। হিমেলের বাবা, ভাই ও অন্যান্যরা হিমেলের কাছে লাস্টবারের মতো শুনলে হিমেল শর্তে রাজি হয়। তারাও সহমত প্রদর্শন করলেন। থানা পুলিশ মিটিয়ে সবাই হিমেলদের বাড়িতে চলে আসলেন। বিবাহের আয়োজন শুরু করা হলো। বিবাহের তোড়জোড় চলছে। সবাই মিলে প্রথমে গায়ে হলুদের আয়োজন করলো। হিমেলের ভাবি ভাইয়েরা বেটিরা বরণডালা সাজালো, কুলায় সুন্দর করে নকশা তৈরি করলো, মাটির ঢাকনাতে নকশা তৈরি করলো, হলুদ, ধান, দুর্বাঘাস, সাবান দিয়ে কুলা ভর্তি করলো। ছোট্ট একটি মাটির পাত্রে সরিষার তেল ঢালা হলো প্রদীপ জ্বালানোর জন্য। একটি পিতলের বদনা ভর্তি পানি রাখা হলো বরণ করার আগে হাত ধুয়ে নেওয়ার জন্য। হলুদ আর দুধের সর পানি দিয়ে এক বিশেষ পেস্ট তৈরি করা হলো হিমেল অবনীর গায়ে মাখানোর জন্য। গ্রামের বিয়েতে এই হলুদের পেস্ট মাখানো হয়, যা প্রায় 2-3 দিন গায়ে লেগে থাকে। হিমেলের বড় ভাই বাজার থেকে অবনীর জন্য হলুদ শাড়ি, একটি লাল বেনারসি, নতুন গামছা, ব্লাউজ, পেটিকোট, স্যান্ডেল, হিমেলের নতুন লুঙ্গি, গেঞ্জি এসব কিনে নিয়ে আসলো। অন্যদিকে গায়ে হলুদের আয়োজনকে বিশেষভাবে সাজাতে একজন নাচ গানের জন্য প্রস্তুতি নিচ্ছে। গ্রামের সব মানুষের মনে বিয়েবাড়ির আনন্দের ঢেউ শুরু হলো। কম বেশি হিমেলদের গ্রামের মহিলা, পুরুষ, ছোটরা সবাই অ্যাটেন্ড করলো এই আয়োজনে। শহরের মেয়েটাকে গ্রামের বউ করতে সকলের প্রচেষ্টার কোনো কমতি রইল না। অবনী এই আয়োজন দেখে মহা খুশি। তার বাবা, খালামণি, নানুও ভীষণ খুশি। কিন্তু রেখা বেগম ও কাশেম তাদের খুশি করার তো কোনোভাবেই সম্ভব না। তারা নাক কুঁচকে মুখে কুলুপ এঁটে বসে থাকলো। সব প্রস্তুতি সম্পূর্ণ হলো। হিমেলের ভাবিরা হিমেল আর অবনীকে কোলে করে উঠানের একপাশে ছোট ছোট দুটি পিঁড়ির উপর বসালো। কলসি করে 2-3 জন মহিলা পানি এনে বড় বালতিতে ঢালতে লাগলো। বালতির ভিতর মগ দিয়ে 3 জন মহিলার হাত এক করে পানি তুলে হিমেল আর অবনীর মাথায় ঢালা হলো। তারপর সাবান মাখা হলো দুজনের গায়ে। হিমেলের ভাবিরা তাদের দুজনকে গোসল করালো এবং নাচতে লাগলো কয়েকজন মিলে। গ্রামের আঞ্চলিক ভাষায় গীত গান গাইতে লাগলেন। সাবান ধুয়ে এবার হিমেল ও অবনীর গায়ে হলুদ দুধের স্বরের পেস্ট লাগানো হলো। এই হলুদ হিমেলের ভাবিরা দুষ্টুমি করে একে অন্যের গায়ে লাগালো। নতুন হলুদ শাড়ি পরানো হলো অবনীকে। হিমেলকে পরানো হলো সাদা গেঞ্জি আর লুঙ্গি। এবার উঠোনের ছায়াযুক্ত স্থানে দুজনকে পিঁড়ির উপর বসিয়ে একে একে বরণ করা শুরু করলো। হিমেল ও অবনীকে প্রথমে হিমেলের মা, পরে ভাবি, কাকি, দাদিরা। হিমেল অবনীর মুখে আবারও হলুদের পেস্ট মাখানো হলো। এবার হিমেলের মা এসে অবনীর মুখের হলুদ মুছে দিলেন। তখন পাশে থেকে সবাই বললেন, কি মুছাও? হিমেল মুখে হলুদ অবস্থায় বসে আছে। রেখা বেগম কিছুতেই আসতে চাইছেন না সেখানে। তিনি তো এখনো হিমেলকে মেয়ের জামাই হিসাবে মন থেকে মেনে নেয়নি। হিমেলের ভাইয়ের বেটি রেখা বেগমকে হাত ধরে এক টান দিয়ে নিয়ে আসলেন। নাতনি পরিচয় দেখে রেখা বেগম কিছু বলতেও পারল না। নাক কুঁচকে রেখা বেগম বললেন। সবাই হেসে উঠল এবং বলল, আপনি আপনার আঁচল দিয়ে হিমেলের মুখের হলুদ মুছান। রেখা বেগম অনুরোধে ঠেকির গলার মতো করে হিমেলের মুখের হলুদ মুছে দিলেন। সবাই বলে উঠল, ও হিমেলের নতুন মা, কি মুছান? কি বলতে হয় এগুলো বুঝি না। নানিজান বলতেই হবে, বললে আমার আল্লাদি সোহাগ মোছাই। হাসি মুখে হিমেলের ভাইয়ের মেয়ে রেখা বেগমকে শিখিয়ে দিল। আমার আল্লাদির সোহাগ মুছে দিলাম। ভ্রুকুচকে রেখা বেগম বললেন। পরন শেষে এবার নাচের পালা। গ্রামের একটি ছেলে মেয়ে সে যে আগে থেকেই বসেছিল নাচার জন্য। তার নাচ সুন্দর করতে বড় সাউন্ড বক্সের জোগাড় করে রেখেছে সবাই। শাড়ি দিয়ে লেহেঙ্গা বানিয়ে পড়েছে ছেলেটা, আর গায়ে দিয়েছে গেঞ্জি। কালো ওড়না দিয়ে মাথার চুল তৈরি করেছে। ভীষণ সুন্দর দেখাচ্ছে ছেলেটাকে। সবাই ভীষণ এক্সাইটেড তার এই নাচ দেখার জন্য। ইন্ডিয়ান অ্যাক্টর গোবিন্দ ও সুস্মিতা সেন জুটির গানের সাথে ড্যান্স করলো ছেলেটা। 6 থেকে 7টি গানের সাথে ড্যান্স করার পর এবার সবার থেকে বকশিশ নেয়ার জন্য এক একজনকে ধরতে লাগলো ছেলেটা। সবাই যে যার মতো করে সামর্থ্য অনুযায়ী এটাকে খুশি করলেন। হিমেলের মা আর ভাবি কলার পাতায় করে
আতপ চাল আর খেজুরের গুড়ের সিন্নি সবাইকে খেতে দিলেন। এভাবেই শেষ হলো হিমেল অবনীর গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির বড় বউকে ডেকে হিমেলের বাবা বললেন, 2 ঘন্টার মধ্যে কাজী সাহেব আসবেন। বড় মা, তুমি সবাইকে বলো হিমেল আর অবনীর মায়ের বিয়ের সাজাতে দেরি হয় না যেন। মাতব্বররা রাগ করবেন তো। জি আব্বা, বলছি, চিন্তা করবেন না। হিমেলের বড় ভাইয়ের বউ শ্বশুরকে বললেন। বিয়ের সাজে সজ্জিত হয়ে বসে আছে হিমেল ও অবনী। গ্রামের মাতব্বরদের সাথে কাজী সাহেব আসলেন হিমেল ও অবনীর বিবাহ পড়ানোর জন্য। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বিবাহ পড়ানো শুরু করলেন কাজী সাহেব। প্রথমে হিমেলকে বললেন, ঢাকা ডেমরা নিবাসী হাকিম সাহেবের একমাত্র কন্যা অবনীর সাথে 1,01,000 টাকা দেনমোহরে আপনি বিবাহ করতে রাজি আছেন? বলুন কবুল। কবুল কবুল কবুল। এক নিঃশ্বাসে হিমেল 3 বার কবুল বলল। কাজী সাহেব পুনরায় 3 বার এভাবে জিজ্ঞেস করলেন। 3 বারই হিমেল এক নিঃশ্বাসে কবুল বলল। আশেপাশে সবাই হাসতে লাগলেন। এবার অবনীর কাছে গিয়ে কাজী সাহেব বললেন, খুলনা নিবাসী আব্দুল মান্নান শেখের ছোট ছেলে হিমেল শেখের সাথে 1,01,000 টাকা দেনমোহরে আপনি বিবাহ আবদ্ধ হতে রাজি আছেন? বলে বলুন কবুল। লাল শাড়ি পরে মাথায় লম্বা ঘোমটা টেনে বসে আছে অবনী। তার পাশে হিমেলের ভাবি ও ভাইয়ের বেটিরা। হিমেলের ভাবিরা অবনীকে ধাক্কা মারল। কবুল কও না কেন? 1000 বার কবুল বলো। যে যুদ্ধটাই না করলে, এখন তো তোমার খুশির সময়। অবনী মাথা নিচু করে মৃদু হাসল আর বলল, কবুল কবুল কবুল। এভাবে হিমেল অবনীর বিবাহ সম্পূর্ণ হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। বিয়ে বাড়ির হইচই কিছুটা কমে গেল। হিমেলের ছোটবেলার বন্ধুরা কয়েকজন মিলে হিমেল ও অবনীর জন্য ফুলসজ্জার খাট সাজাতে লাগলো। অন্যদিকে উঠানের মধ্যে সবাই চেয়ার পেতে বসে গল্প করতে লাগলো। রেখা বেগম আর কাশেম দুজনে মিলে সিদ্ধান্ত নিল হিমেলের বাবা মাকে বলবে তারা সকালে অবনীকে নিয়ে ঢাকা যেতে চায়। এই উদ্দেশ্যে রেখা বেগম ও কাশেম হিমেলের বাবা মার কাছে গেল। রেখা বেগম বললেন, আমরা কাল সকালে অবনীকে নিয়ে ঢাকা যেতে চাই, আপনাদের মতামত কি? হিমেলের বাবা বললেন, এত ব্যস্ততা কিসের বিয়ার্য? আপনারা এত দূর থেকে আসছেন, 2-4 দিন আমাদের সাথে থাকবেন, গ্রামের পরিবেশ দেখবেন, তারপরে গেলেই তো হয়। এত তাড়াতাড়ি গেলে গ্রামের মানুষ কি বলবে বোঝেন না? না না বেয়াই, আমার ওখানে সবাই জানে অবনীয়র খালামণিদের বাড়িতে আমরা সবাই চলে আসছি, এটা দেখে সবাই উল্টো পাল্টা ভাববে। সবার তো মান সম্মান আছে, এতটুকু না বুঝলে হবে কি করে? হিমেলের বাবার মন গলাতে রেখা বেগম বেআই ডেকে হিমেলের বাবার কাছে আবদার ধরে বসলেন। আচ্ছা, তা তো ঠিক, দেখা যাক ওরা কি বলে। সকালে দেখা যাবে, দুশ্চিন্তা করবেন না। আমরা কেউই চাই না আপনাদের মান সম্মানের কোনো ক্ষতি হোক। হিমেলের বাবা বললেন, হ্যাঁ বিয়াই, আমার সাধ্যমতো অনুষ্ঠানের আয়োজন করব। আপনারা গাড়ি সাজিয়ে নিয়ে আমার মেয়েকে সেখান থেকে বউ করে উঠিয়ে নিয়ে আসবেন, যাতে করে আমার মহল্লার মান সম্মান টিকে থাকে, আমি উঁচু গলায় কথা বলতে পারি। আজ পর্যন্ত মহল্লার কেউ আমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পায়নি। আমি চাই না আমার মেয়ের জন্য আমাদের এই মান সম্মানটা নষ্ট হোক। আচ্ছা, আমরা সবাই সকালে সিদ্ধান্ত দিব। আজ হিমেল অবনীর বিবাহের প্রথম রজনী। প্রথমবারের মতো হিমেল অবনী দুজন একই ঘরে একই বিছানায় ঘুমাবে। সবেমাত্র বিয়ে বাড়ির সব আয়োজন শেষ হয়েছে। অবনীর নানু তাকে বলেছিল বিবাহের প্রথম রজনীর ব্যাপারে। ক্ষণে ক্ষণে তাকে আজ প্রশ্ন করছে অবনী এই বিষয়ে অবগত হওয়ার জন্য। অবনীর নানুও অবনীকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে সব। নববধূর বেশে বিছানায় বসে আছে অবনী। বুকের ভিতর ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। ভয়ে দেহখানা প্রচণ্ড কাঁপছে। কি হবে, কি করবে, এমন ভাবনাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই প্রথম তার প্রিয় মানুষটার সাথে একই ঘরে থাকতে হবে দুজনের। খাটের উপর বসে নানা রকম ভাবনায় মগ্ন আছে অবনী। এমন সময় দরজায় হাসি রসিকতার আওয়াজ ভেসে আসলো। দরজার সামনেই হিমেলকে আটকে রেখেছে তার বোন ভাবিরা। তাদের দাবি 1000 খানেক টাকা দিলেই তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে। প্রস্তাব শুনতেই তৎক্ষণাৎ না করে দেয় সে। নিজের রুমে যেতে আবার কিসের টাকা? তাছাড়া এমন হুট করে বিয়েতে কোথা থেকে টাকা জোগাড় করবে সে? এমন চুক্তি হিমেল তাদের বোঝাচ্ছে। এ নিয়েই মিনিট খানেক থেকে তর্ক বিতর্ক চলছে তাদের মধ্যে। হিমেলের ভাবিরা বলে উঠলেন, তুমি এমন কেন বলো তো? বড় ভাইয়ের হোটেলের ম্যানেজার, তুমি আর বলো টাকা নাই? আমাদের মাত্র কয়টা টাকা দিচ্ছে, তোমার হাত পাকাচ্ছে লম্বু কিপটা দেবর।
এত কষ্ট করে তোমার বউকে তোমার করে দিলাম, তার কোনো মূল্য দিবা না? তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমো, আর ভিতরে যাওয়া লাগবে। হা হা, কাস্টমাররা তো আমার ছাদ মুখ দেখেই টাকা দেয় না ভাবি? কষ্ট করে টাকা আদায় করতে হয়, কি যে কষ্ট হোটেলে একদিন থাকলেই বুঝতে। হিমেলের ভাবিরা মুখ ফুলিয়ে বলে, আচ্ছা রে, সব পাত্রের টাকা দিলেই হবে। সবাই ক্লান্ত আর বিরক্ত করবো না, সারাদিন বেশ খাটনি নিয়ে টেনশন যাচ্ছে। তাড়াতাড়ি টাকা দিয়ে বিদায় হও যাওরা। হিমেল ভাবিদের অমন মুখ দেখে আর কথা বাড়ালো না। পকেট থেকে চকচকে 100 টাকার নোট 5খানা বের করে দিল তার বড় ভাইয়ের বউয়ের হাতে। টাকা পেতেই দরজা থেকে সরে হিমেলের বড় ভাবির দিকে অগ্রসর হলো সবাই। সুযোগ বুঝে হিমেল রুমে ঢুকে তড়িঘড়ি সিটকানিটা লাগিয়ে দিল আর বলল, চাহ বাবা, আজকের মতো বেঁচে গেলাম। হিমেলের উপস্থিতি রুমে বুঝতেই হিমশীতল হাওয়া বয়ে গেল অবনীর শরীরে। তার দেহখানা আগের চেয়ে দ্বিগুণ গতিতে কাঁপছে। ভয় আর অস্বস্তিতে বুকের ভেতর ঢেউ খেলে গেল। লজ্জায় অবনী নুয়ে পড়েছে। মাথার উপরের ঘোমটাখানা ঠোঁট বরাবর দিয়ে বিছানায় বসে আছে অবনী। হিমেল ছোট ছোট কদম ফেলে বিছানায় বসল। চাপা উত্তেজনা নিয়ে সে তার নববিবাহিত বউয়ের মুখের ঘোমটাটা তুলে ধরল। অবনীর লজ্জারাঙ্গা একখানা পূর্ণিমার আলোর মতো মুখ দেখতে পেল হিমেল। এই সেই মায়াবী মুখখানা, যে মুখের জন্য এত যুদ্ধ করতে হয়েছে দুজনকেই। অবনীর ভয় ক্রমশ বাড়তে লাগলো। সে তাকায়নি, চোখ বন্ধ করে আছে। হিমেল আলতো করে অবনীর কপালে একটা আদরের চুমু খেলো আর বলল, আদব লেহাজের মাথা খেয়ে বসে আছো নাকি পুচকি বউ? আমি যে ঘরে ঢুকলাম, কই আমাকে একটু সালাম টালাম দেবে, খাতির যত্ন করবে, তার কিছুই তো দেখছি না। এজন্যই বলি, সহজে কিছু পেলে মানুষ তার মূল্য হারায়। ওঠো ওঠো, জলদি জলদি করো, ওঠো, সব নিয়ম কানুন পালন করো। খাটের উপর এক পায়ের উপর আরেক পা তুলে বসে হিমেল অর্ডার করলো অবনীকে। প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার নেশায় বিভোর ছিল অবনী, আর সেই প্রিয় মানুষটাই আজ তার পাশে। এ যেন এক অন্যরকম ভালো লাগার অপ্রকাশিত অনুভূতি। কথাটা ভেবে না শেষ করতেই চোখ খুলে ফেলে অবনী। কিন্তু আফসোস, মুখের উপর সেই জ্ঞানমূলক বাণী দিতে শুরু করলো হিমেল। ভালো লাগার মুহূর্তটা খুব বেশিক্ষণ নসিবে জুটল না তার। ঘোমটার আড়াল থেকে মুখ বের করলো অবনী। হিমেল সজোরে নিঃশ্বাস ছেড়ে ক্লান্তিকে বিদায় দিল। অবনী বলল, তোমার কি এই অবস্থাতে আবার জ্ঞান দিতে হবে আমায়? ভালোবাসার ভর শব্দটাও তো জীবনে বুঝলে না। উঠে দাঁড়াও, আমি তোমায় সালাম করব। স্বামীর সাথে এভাবে কথা বলতে নেই লক্ষ্মীটি, সম্মান দিয়ে কথা বলতে হয়। কেউ এগুলো শেখায়নি তোমাকে? সমস্যা নেই, আমি তো আছি, ভয় পেও না, আমি তোমাকে শিখিয়ে দেব। অবনীর রাগের মাত্রা আরো বাড়ানোর জন্য হিমেল কথাগুলো বলল। জি, তাই শেখাবেন। পারেন তো শুধুমাত্র এই লম্বা লম্বা ডায়লগ দিতে। আজ পর্যন্ত ভালোবাসার কথাটা কখনো শুনলাম না, অথচ স্বামী পরিচয় নিজেকে গর্বিত ভাবছে। লম্বু পণ্ডিত মশাই একটা। কথা শেষ করতে না করতেই হিমেলের পায়ে হাত দিয়ে সালাম করলো অবনী। হিমেল দুহাত দিয়ে অবনীকে বাধা দিল, পায়ের নিচে পর্যন্ত এগোতে দিল না। ভীষণ ভালোবাসি তোমাকে। আগে থেকে বললে আজকের দিনের এই এক্সাইটমেন্টটা থাকতো না, বুঝলে পুচকি বউ? অবনীকে তুলে চোখের দিকে তাকিয়ে বলল। হিমেলের কথার বিপরীতে বোকা বোকা চাহনিতে তাকায় অবনী। কি বললে? আবার বলো না। এই কথাটা শোনার জন্য কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কতগুলো সময় পার করেছি জানো তুমি? মনে আছে তোমাকে একটা চিরকুট দিয়েছিলাম? থাকবে কি করে? তুমি তো তা কখনো খুলেই দেখোনি। মিস্টার খালা ফেলে দিয়েছিল সেই চিরকুটটা। ওটাতেই প্রথম আমার ভালো লাগার কথা তোমায় লিখেছিলাম। কত অল্প সময়ে বাসার সবার চোখে ফাঁকি দিয়ে লিখেছিলাম আমি। তার কোনো উত্তরই দাও নাই তুমি। অপলক দৃষ্টিতে হিমেলের দিকে তাকিয়ে কথাগুলো বলল অবনী। তোমার চিরকুটটা কি দেখতে এটার মতন ছিল? পকেট থেকে মানিব্যাগ বের করে তার মধ্য থেকে ছোট করে ভাঁজ করে রাখা চিরকুট বের করলো হিমেল। অবনী হিমেলের হাত থেকে চিরকুটটা নিয়ে খুলে দেখলো এ তো সেই চিরকুটটাই। ইস, মাত্র এই চিরকুটটা নিয়ে কত কথাই না বলল হিমেলকে। তার ভেতর প্রচন্ড লজ্জা আর সংকোচ কাজ করছে। এতদিন পর চিরকুটটা যত্ন করে তুলে রাখতে দেখে হিমেলের প্রতি অবনীর ভালোবাসা তীব্র আকার ধারণ করতে লাগলো। হঠাৎ করেই হিমেলকে শক্ত করে জড়িয়ে ধরল অবনী। হিমেল ভরকে যায় তার এমন কাণ্ডে। কোনো কথা না বলে হিমেলও অবনীকে শক্ত করে জড়িয়ে ধরল। হিমেল অবনীর অশান্ত মন হঠাৎ থমকে যায়। কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যায় দুজনেই। দুজন বিড়বিড় করে বলে ওঠে, ও আল্লাহ, শুকরিয়া খোদা, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। ভালোই ভালোই আমাদের মিলনটা হয়ে গেল।
সারাটা জীবন এভাবেই আমাদের দুজনকে ভালো রেখো, একসাথে রেখো, কখনো কোনো ঝড় আসতে দিও না। এটাই তোমার দরবারে প্রার্থনা মালিক। কয়েক মিনিট মেরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলো হিমেল ও অবনী। তারপর কলেজ ব্যাগের ভেতর থেকে রেশমি চুড়িগুলো বের করলো অবনী, আর হিমেলকে বলল পরিয়ে দেওয়ার জন্য। হিমেল ও অবনীর হাতে হাত রাখতেই বুক ধুকপুক করে উঠল অবনীর। হিমেল ধীরে চুড়ি পরাতে লাগলো। রাত্রির নিস্তব্ধতা, বাতাসে মৌ মৌ করছে হাসনায়না ফুলের ঘ্রাণ। জ্যোৎস্নার আলো উপচে পড়ছে জানালা ডিঙিয়ে ঘরের ভেতর। এই মনোমুগ্ধকর প্রকৃতি সাক্ষী হয়ে আছে হিমেল ও অবনীর প্রথম রজনী। হাত ভর্তি রেশমি চুড়ি নিয়ে হিমেলের কানের কাছে ঝুনঝুন আওয়াজ করল অবনী। চুড়িগুলো পরাতে আমায় কেমন দেখাচ্ছে বললে না যে? হিমেলকে বলল অবনী। ভীষণ সুন্দর লাগছে। এতদিন হয়ে গেছে এই কাচের চুড়িগুলো তুমি এখনো সযত্নে রেখে দিয়েছো। অবাক দৃষ্টিতে হিমেল অবনীকে শুধালো। হৃদয়ে জায়গা দেয়া মানুষটার স্মৃতি ধরে রাখতে কাছের চুড়ি কেন? পচনশীল দ্রব্য হাজার বছর টিকিয়ে রাখা যায়। আর যে মানুষটা এতদিনে একটা কাগজের টুকরো সযত্নে রাখতে পারে, তার কাছে আমার এই কাছের চুড়িগুলো রাখার ইতিহাস তো কিছুই নয়। মৃদু হেসে উত্তর দিল অবনী। ও বাবা, তাই নাকি? তোমার অভিমানের অবসান ঘটলো তাহলে? খুব তো অভিমান করেছিলে। তোমাকে ভালোই বাসি না, তোমার হাজারো অভিযোগের কারণ ছিলাম আমি। এই দিনগুলোকে বিদায় দিও না আবার। ভালোই লাগে তোমার সকল অভিমান, মিসেস হিমেল। জি জনাব, আমাকে অতি অনিন্দিত এই নামটি দেওয়ার জন্য আপনাকে সাধুবাদ জানাই। আমার কোন অভাবে আপনাকে অভিযোগ করব বলুন তো? শুধু ভালোবাসার অভাব দেখালে অভিযোগের কোনো কমতি থাকবে না। একদমই বরদাস্ত করব না। হিমেলের চোখে চোখ রেখে বলল অবনী। জি মহারানী, তাই হবে। এবার বলো তো, আজ আমাদের কি রাত? হিমেল অবনীকে শুধায়। লজ্জারাঙা হয়ে হিমেলের চোখ থেকে নিজের চোখ সরিয়ে মাথা না সূচক নাড়িয়ে উত্তর দিল অবনী, জানি না। আজ আমাদের ফুলসজ্জার রাত। প্রতিটি নবদম্পতি এই একটা রজনীকে সারা জীবন মনের মাঝে স্মৃতিময় করে রাখে। এই রজনী বারবার ঘুরে আসে না। আমার ঘরে যেমন আজ আকাশের চাঁদ নেমে এসেছে, তেমনি সবার ঘরে এই রাতে চাঁদ নামে। কেন? মানে তুমি আজ আকাশের চাঁদকে খুঁজেই পেলাম না। চাঁদ তো আমার ঘরের জমিনে। আকাশের চাঁদকে সবাই দেখে, আর জমিনের চাঁদ শুধু আমার, তুমি। আমি এতদিন ভাবতাম তোমার হৃদয়ে ভালোবাসা বলে কিছুই নেই। কাউকে কিভাবে ভালোবাসতে হয় তা তুমি বোঝোই না। কিন্তু এখন মনে হচ্ছে তোমার কাছে আমার ভালোবাসা একেবারেই নগ্ন। অন্যের মেয়েকে ভালোবাসি বলে পাগল করার কোনো প্রয়োজন নেই আমার। আমার এই সবটুকু ভালোবাসা অল্প অল্প করে তুলে রেখেছে আমার পিচ্ছি বউয়ের জন্য। মুগ্ধ হলে শুধু আমার পিচ্ছি অভিমানী বউটাই হোক, অন্য কাউকে আকর্ষিত বা মুগ্ধ করার কোনো ইচ্ছে আমার নেই। স্বার্থপর একটা। হিমেলের গাল টিপে দিয়ে অবনী বলল। যতটুকু পেয়েছি তাতেই আমার পূর্ণতা। আমি কোনো মূল্যেই তোমায় হারাতে চাই না। এই গ্রামের বধূ হয়ে সারা জীবন তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই আমি। কখনো আমায় চলে যেতে বলো না। তোমাকে কোথাও যেতে হবে না। আল্লাহ আমাদের দুজনকে সারা জীবন একসাথে থাকার তৌফিক দান করুক। তিনি সব দুর্ঘটনা ঝড় ঝাপটা কাটিয়ে দেবেন, এটা আমার বিশ্বাস। আর আমি তোমায় হারাতে দেব না। অবনীর কোলের উপর মাথা দিয়ে চোখে চোখ রেখে শুয়ে আছে হিমেল। গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল। হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখে রাত তখন প্রায় 2টা। হিমেল অবনী দুজনে অজু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে নিল। তারপরের ঘরের আলো বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল অবনীর। তাড়াহুড়ো করে নিজেকে পরিপাটি করে ঘর থেকে বেরিয়ে আসলো সে। হিমেলের বড় ভাইয়ের বউ আর তার মা রান্নাঘরে নাস্তা রেডি করছিলেন। মা, আপনি ঘরে যেয়ে রেস্ট করেন, আমি আপুর সাথে নাস্তা তৈরি করছি। হিমেলের মাকে উদ্দেশ্য করে বলল অবনী। না মা, তুই ছোট মানুষ, এগুলো পারবি না। আস্তে আস্তে তোর আপুর থেকে কাজ শিখে নিস, তারপর করিস। এখন ঘরে বস, আমি গুছাই সবকিছু। হিমেলের মা তার বড় বৌমার সাথে তুই তুকানি করে কথা বলে। অবনীর সাথেও এভাবে কথা বলল। অবনী কোনো কথা না শুনে তার শাশুড়ি আম্মাকে বলল। না মা, তা হবে না। যত দেরি করব ততই লস। এখন থেকে শুরু করি। আপনি যান, আমার মা আর বাবার সাথে গল্প করেন। অবনীর রিকোয়েস্টে তার শাশুড়ি আম্মা ঘরে গেল। ঘরে তার আব্বা, আম্মা, দাদা, নানু, খালামণি, হিমেলের বাবা সবাই ছিলেন। পুনরায় রেখা বেগম ও তার ছেলে কাশেম কথা বললেন।
আমরা এখন নাস্তা করেই অবনীকে নিয়ে চলে যেতে চাই। আপনারা না করবেন না। তারপর আপনারা একটা দিনক্ষণ দেখে হিমেলকে বর সাজিয়ে আমাদের ওখানে যে অবনীকে নিয়ে আসবেন। এতে মহল্লার আমাদের মান সম্মান রক্ষা পাবে। যদি এখন রেখে যাই তাহলে আমাদের মান সম্মান টিকবে না। মহল্লার সবাই আমাদের দেখে হা হা করে হাসবে। নিশ্চয়ই বোঝেন এর থেকে অপমানজনক আর কিছু নেই। সবার তো সম্মান আছে, কারো বেশি কারো কম। আচ্ছা, সকাল হয়েছে, এখন আপনারা খাওয়া দাওয়া করেন। আমার ছেলেদের কাছে শুনি, যা করলে ভালো হয় তাই করবেন। হিমেলের বাবা গম্ভীর স্বরে উত্তর দিলেন। এমন সময় অবনী সেখানে আসলো আর বলল, আমি কোথাও যেতে চাই না। যা সত্য মহল্লার সবাইকে তাই বলে দেবে। এমনিতেই আমি আশাতে এই পরিবারের অনেকটা ক্ষতি হয়েছে। এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছেন আমার শাশুড়ি আর শ্বশুর। তাছাড়া মান সম্মানও কম নষ্ট হয়নি তাদের। এগুলো কেবল তোমাদের জন্যই ঘটেছে। এখন আবার আমাকে নতুন করে বউ সাজিয়ে আনতে আরো খরচের প্রয়োজন? কোনো দরকার নেই নতুন করে আবার ঝামেলা পাকানোর। তোমরা কিছুদিন থাকো, তারপর চলে যেও। আমাকে প্লিজ যেতে বলো না ঢাকায়। আমি আর ইচ্ছে হলে যাব না, তার আগে নয়। অবনীমা, বাবা মায়ের সাথে এমন কথা বলতে নেই। যাই কিছু হোক, তোমার বাবা মা এখন আমাদের আত্মীয়। তার যদি চাই গাড়ি নিয়ে যাইতে হবে, তাহলে তুমি যাও। আমি যেভাবে হোক এদিক থেকে টাকা পয়সা জোগাড় করে হিমেলেরে পাঠাবো। হিমেলের বাবা বললেন অবনীকে। এসব কথার পর বাড়ির অন্য কেউ আর বাধা দিলেন না। অবনীও হাজার চেষ্টা করে ঢাকাতে যাওয়া আটকাতে পারল না। তবে তার মনে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। অবনী বারবার ভাবতে লাগলো, এটা তার মা দাদার নতুন চক্রান্ত না তো। হিমেলকে কথাগুলো বললে হিমেলও তাকে বোঝালো একটা মেয়ে বাড়ি ছেড়ে আসাটা সমাজের চোখে অত্যন্ত অপরাধজনক, মানসম্মানহানির কাজ। তাছাড়া ধর্মীয় নিয়মকানুনের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এটা তো মিথ্যা নয়। আর এই সম্পর্ক অবিশ্বাস করার ক্ষমতা কারো নেই। তাই শুধু শুধু দুশ্চিন্তা করার কিছু নেই। হিমেলের কথায় নিজেকে খানিকটা বোঝাতে পারল অবনী। হিমেল খাটের উপর বসে আছে, মন সায় দিচ্ছে না অবনীকে বিদায় দিতে। তারপরও সে অনেক বুদ্ধিমান, কখনো চায় না তার পরিবার বা তার শ্বশুরবাড়ির কারো মানসম্মান বিন্দুমাত্র নষ্ট হোক। অবনী হিমেলকে অভিমানের ভারী পাল্লা বারবার বোঝানোর চেষ্টা করছে। অবনী বোঝাতে চাইছে তার ওই যাওয়াতে কোনো ইচ্ছে নেই। হিমেলও বুঝছে, কিন্তু বলার কিছু নেই তার। এখানে একটি পরিবারের সম্মান জড়ানো আছে যে। আপদ তো বিদেয় হতে চলেছে, এবার মসজিদে মিলাদ দিয়ে দাও। কতবার বললাম আমি যেতে চাই না, আমার কথা কারোই সহ্য হয় না। কারো কাছে কথার কোনো মূল্যই নেই, থাকবে কি করে? আমারই তো মূল্য নেই। আমি জানি না ভাগ্যে কি লেখা আছে। এত যুদ্ধ করলাম এইটুকু বয়সে, আমার আর যুদ্ধ করার মতো সাহস শক্তি হয়ে উঠছে না। সবাই যেন আমায় ক্ষমা করে দেয়। আমার যে চালাক মা আর দাদা, জানি না কি হবে। কাপড় চোপড় গোছাতে গোছাতে অভিমানে মনে দু চোখ ভর্তি জল নিয়ে হিমেলকে বলল অবনী। পেছন থেকে হিমেল এসে অবনীকে জড়িয়ে ধরল আর বলল, পাগলি, আমরা এখন স্বামী স্ত্রী। এ বন্ধন অনন্তকালের, কারো উপেক্ষা করার ক্ষমতা নেই। তুমি শুধু শুধু টেনশন করো না। আমারও মন চাইছে না তোমাকে যেতে দিতে, তবুও তোমাকে যেতে হবে। কেননা আমি চাই না তোমার পরিবারের মান সম্মান নষ্ট হোক। লক্ষ্মীটি আমার, আমাকে ভুল বুঝো না। আমি খুব শীঘ্রই তোমাকে বউ সাজিয়ে নিয়ে আসবো। হিমেল, তোমায় ছাড়া আমার যেতে ইচ্ছে করছে না, একদম মন চাইছে না। আচ্ছা বলো তো, আমি কি আবার তোমায় হারিয়ে ফেলবো? তোমাকে হারানোর ভয় আমার এক আকাশ সমান কষ্ট দেয়। অজস্র পানি অবনীর চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো। আর হারাতে দেবো না তোমাকে, ট্রাস্ট মি। লক্ষ্মী বউ না তুমি আমার। একদমই কান্না করো না, হাসি মুখে যাও। আমার কষ্ট হচ্ছে, এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো। অবনীর চোখ মুছে দিল হিমেল আর সান্ত্বনা দিল। এরপর সবার থেকে বিদায় নিয়ে অবনী ও তার পরিবার 10টার মধ্যে হিমেলদের গ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল অবনীর। মহল্লায় ঢোকার আগে অবনীর মা অবনীর নাকফুল কৌশলে খুলে ফেলেছে। অবনী বাধা দিলেও রেখা বেগম তা শোনেনি। নানা রকম গোছালো কথা দিয়ে মেয়েকে পটিয়ে ফেলেছেন তিনি। মহল্লার অনেকে তাদের দেখে কানাকানি শুরু করেছে। কয়েকজন জিজ্ঞেস করেছে, রেখা বেগম বলেছে তার বাবার বাড়ি গিয়েছিল সবাই। বাসায় পৌঁছে সবাই ক্লান্ত হয়ে গেছে। মোটামুটি ডিনার শেষ করে সবাই যে যার মতো বিশ্রাম নেওয়া শুরু করেছে। অবনীর হৃদয় হিমেলের জন্য ব্যাকুল হয়ে আছে। তার কাছে হিমেলের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই আপাতত। আর কাউকে ডিস্টার্ব করার ইচ্ছে হচ্ছে না, কেননা সবাই খুব ক্লান্ত। বিছানায় শুয়ে শুয়ে হিমেলের কথা ভাবছে অবনী। নিজের প্রিয় ডায়েরিটাকে উল্টে পাল্টে দেখছে
কিন্তু তার মন কোনোভাবেই শান্ত হচ্ছে না। হিমেলের সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে তার। অবশেষে সিদ্ধান্ত নিল কাল সকালে যেভাবেই হোক হিমেলকে ফোন দিবে। এই ভেবে সে ঘুমের সাগরে তলিয়ে গেল। মাঝরাতে ধরফরিয়ে ওঠে অবনী। মনে হয় কেউ তাকে জোর করে হিমেলের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। অন্ধকারে হাত দিয়ে রুমের লাইট অন করে সে। লাইট জ্বালিয়ে দেখে কখন যেন তার নানু তার পাশে এসে ঘুমিয়ে আছে। বালিশের পাশে তার মোবাইলটা রাখা। মন তৃপ্ত হলো অবনীর। নানুর মোবাইলটা হাতে নিয়েই হিমেলের নাম্বার টাইপ করে কল দিল হিমেলকে। রাত প্রায় 2:30 বাজে। হিমেল ফোন পেয়ে এক লাফ দিয়ে উঠে বসলো বিছানা ছেড়ে। ফোনটা রিসিভ করতেই অবনী কান্না জড়িত কণ্ঠে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সোনা বউ আমার? একদমই ভালো লাগছে না আমার, তোমাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি জানো। এই তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আমি তোমাকে ভীষণ মিস করছি। কি স্বপ্ন দেখেছো বলো তো? না, এটা বলা যাবে না, খুব খারাপ স্বপ্ন ছিল এটা। আল্লাহ যেন এমন পরিস্থিতির সম্মুখীন না করায় আমাদের। আওয়াজ করে কেঁদেই উঠল অবনী। বুঝতে পারছি, তুমি প্লিজ কান্না করো না। আমাদের বাড়ির সবাই তোমাকে ভীষণ মিস করছে। মা কয়েকবার আমাকে বলেছে তোমার কথা। এতক্ষণে ফোন দিলে, আমি কার কাছে ফোন দিব বুঝতে পারছিলাম না। আমার উপর অভিমান করো না লক্ষ্মী। শোনো না, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, খুব শীঘ্রই তোমাদের বাড়িতে আসব। একটু অপেক্ষা করো, অপেক্ষার ফল সব সময় ভালো হয়। তুমি আর কখনো টেনশন বা কান্নাকাটি করবা না। আমি তো আছি, জানোই তো এ কদিনে কত ঝামেলা পোহাতে হয়েছে সবার। তোমার পরিবার একটা সিদ্ধান্ত দিলেই আমরা আসবো, চিন্তা করো না। এবার একটু হাসো তো। অবনী নিশ্চুপ হয়ে হিমেলের সব কথা শুনলো আর বলল, রাতে খেয়েছো? বাড়িতে সবাই কেমন আছেন? খেয়েছি কি না মনে পড়ছে না, তবে তোমাকে ভাবলে আমার আর নাওয়া খাওয়া লাগে না। সব কিছু ছাড়াই বেশ ভালো লাগে। কি যে মায়ের বাঁধনে জড়া দেয় আমায়, সারাক্ষণ তোমাকে ভেবেই সময় পার হয়ে যায়। আর খাওয়া। মৃদু হেসে উঠল হিমেল আর অবনীকে হাসানোর চেষ্টা করলো। দূরে আসছি তো এখন কত রকমের কথা, আর কাছে যাওয়ার জন্য কত রকম কষ্টটাই না একতরফা ভাবে করতে হয়েছে আমার, শুধু মুখে মুখেই সব। অভিমানী কণ্ঠে হিমেলকে বলল অবনী। একদমই না, বুঝলে? হিমেল আর হিমেল নেই। আর আমি কখনো আপন বউকে মিথ্যা বলি না, এটা সত্যি। এই যে আমার আগে কয়টা আপন বউয়ের মালিক ছিলেন। এই সরি সরি, কথা ধরে ফেলেছো দেখছি। একটাকে একটু মন ভরে দেখার সুযোগ পেলাম না। আর কয়টা বউ? আমার তুমিই একমাত্র অবলম্বন গো লক্ষ্মী বউ। আর কি চাই বলো? তোমার মতো আর কে আছে এই এলোমেলো মানুষটাকে কাছে টানার মতো? আমার কথা যেন মনে থাকে, এর উল্টা হবে তো নিজেকে শেষ করে তোমার ঘাড়ে ভূত হয়ে ঝুলে থাকবো আজীবন। তবু তোমাকে ছাড়াছাড়ি নেই। ওরে বাবা, তার আর দরকার নেই। তুমি আমার এমনিতেই প্রিয় পেতনি। দাঁড়াও না, অপেক্ষা করো। তোমাকে লাল পরীর মতো বউ সাজিয়ে নিয়ে আসবো আমার ভাঙা কুঠিরে। কথাটা শেষ হতে না হতেই ফোনের ব্যালেন্স শেষ হয়ে কল কেটে গেল। এদিকে অসংখ্য ঝামেলার কারণে হিমেলের ফোনে কখন টাকা শূন্য হয়ে বসে আছে তা সে জানে না, যার ফলে কলও ব্যাক করা হলো না। কি গো, স্বামীর জন্য এত মায়া লাগছে বুঝি? এই মাঝরাতে কথাবার্তা শুরু করছিস? কি রে, মায়া কি কমে না? অবনীর নানি অবনীকে বলল, হ্যাঁ নানু, খুব কথা বলতে ইচ্ছে করছিল ওর সাথে, তাই ফোন দিলাম। দেখো না, একটু কল ব্যাকও দেয় না কিপটাটা। আমার মায়া তো শেষ হওয়া দূরের কথা, তার জন্য আমার মায়ার মাত্রা আরো দ্বিগুণ বেড়েছে আগে থেকে। কেন গো নানু ভাই, এর জন্য তোমার মায়া কি 2 দিন পর কমে গিয়েছিল? আর বলিস না রে বুবু, এখনো মানুষটাকে মনে পড়লে 2 চোখ পানিতে থই থই করে। কত ভালো ছিল মানুষটা, আমারে ছাড়া কিচ্ছু বুঝতো না। শোন, স্বামী স্ত্রী হলো আল্লাহর দেয়া জান্নাতি বন্ধন। আমি কি বিয়ার আগে তোর নানু ভাইকে চিনতাম নাকি? শরমে তারে চোখ তুলে দেখিনি, তবুও কলেমা পড়ে যখন বিয়েটা করলাম তারপর থেকে তার প্রতি মহব্বত বাড়তেই থাকলো, তার পুরায় না। মৃদুস্বরে হেসে উঠল অবনীর নানু আর অবনীকে কথাগুলো বলল। নানু, হিমেলদের পরিবারের সবাই খুব ভালো, আমাকেও অনেক ভালোবাসে ওনারা। বলছে খুব শীঘ্রই আমায় নিতে আসবে। আমি সকাল হলে বাসার সবকিছু সুন্দর মতো সাজিয়ে পরিপাটি করব। সবাই আসবে, এলোমেলো দেখলে কি বলবে বলো তো? এই কদিনও
বাসা সব কেমন অগোছালো হয়ে গেছে। হ্যাঁ তাই করিস, এখন ঘুমো, কত রাত হয়েছে। না ঘুমোলে শরীর খারাপ করবে তো বুবু। আয় তোর মাথায় হাত বুলিয়ে দেই। অবনীকে কাছে টেনে নিয়ে তার নানু মাথায় হাত বুলিয়ে দিল। অবনী ঘুমের দেশে হারিয়ে গেল। সকাল হলো। রেখা বেগম সবার জন্য নাস্তা রেডি করছে। তার চোখে মুখে দুশ্চিন্তার ছায়া। অবনী জিজ্ঞাসু দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায় আর বলল, কি হয়েছে? সাথে সাথেই রেখা বেগম বললেন, কই কিছু না তো, খাবারগুলো টেবিলে নিয়ে সবাইকে ডেকে নাস্তা করো। আমার শরীরটা ভালো না, কেমন অসুস্থ লাগছে। কি বলো, ডক্টর দেখাবা? না, কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কাশিম কই? ওকে বলিস আম্মু ডেকেছে। অবনীর মনের মধ্যে কেমন একটা ভয় সৃষ্টি হলো। তার মায়ের কথা শুনে পরক্ষণেই সে নিজেকে বোঝালো, তার সব ভয়ের তো সমাধান করেই এসেছে, তাহলে কিসের ভয়। সে খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে বাসার সবাইকে ডাকলো, নিজেও কিছুটা খেয়ে নিল, আর তার ভাই কাশেমকে বলল মায়ের সাথে দেখা করার জন্য। সকালের নাস্তা শেষ করে এবার কাশেম তার মায়ের সাথে কথা বলছে। অবনী রীতিমতো বাসা গোছগাছ শুরু করলো। মা, কি হয়েছে অবনী? বলতো, তুমি নাকি আমাকে ডেকেছো? সর্বনাশ হয়ে গেছে। কাশিম মহল্লার অনেকে জেনে ফেলেছে অবনী বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে গেছিল কারোর সাথে। আমি সকালে হাঁটতে যেয়ে অনেক কিছু শুনে বাসায় দ্রুত ফিরে আসছিলাম, এমন সময় মানিকের সাথে দেখা হয়েছিল। ভয়ে কথাটা শেষ না করে নিশ্চুপ হয়ে গেল রেখা বেগম। কি বলেছে মানিক? মানিক অনেকটা জেনে ফেলেছে, হিমলকেও সন্দেহ করছে। সে 24 ঘন্টা সময় দিচ্ছে। অবনীকে তার সাথে বিবাহ না দিলে সে অবনীকে জোর করে বাসা থেকে তুলে দিবে। সাথে আমাদের এতদিন যা টাকা পয়সা দিচ্ছে ওগুলোও তাকে ফেরত দিতে বলছে। এই দেখ, আমার গায়ে জ্বর আসছে, এখন কি করব বল? কি আর করবো মা, আগে ওই কুত্তা বাচ্চাটাকে সাইজ করবো। ওকে আজই ফোন দিয়ে বলবো আমার বোনকে এখান থেকে অনুসরণ করে তুলে নেওয়ার জন্য। 5 বগি গহনা সাথে বিবাহ সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে। এবং আজই দেখবা ফকির বাচ্চা এগুলি শেষ। আজ যদি কোনোভাবে ম্যানেজ করে আসে তাহলে তো শেষ। আমাদের এই কয়েকদিনের খরচটাও উঠে যাবে। সাথে মানিব্যাগটা করে টাকা নিয়ে অবনীকে সেই বদলুক ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়ে দেব। সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুই একদমই টেনশন কর না, আমি তো আছি। তুমি শুধু অভিনয়টা ঠিকঠাক চালিয়ে যাও। হিমেলকে উদ্দেশ্য করে কাশেম কথাগুলো তার মাকে বলল। আমার লক্ষ্মী ছেলে, তুই আমার 7 রাজার ধন, তুই আমার 7 রাজার ধন। তোর এত বুদ্ধি, ভাবতেই অবাক লাগে। আমার অনেক সুস্থ লাগছে। ঠিক আছে, তাই কর। ওকে বুঝিয়ে দিব ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশের চাঁদ ধরার স্বপ্ন কতটা ভয়ঙ্কর হতে পারে। কাশেম হেসে বলে, আমি আজ এর প্রত্যক্ষ প্রমাণ দেব তোমাকে, জাস্ট অপেক্ষা করো। বাসা থেকে ফোন দিস না, অবনী জেনে ফেলবে আর বিপদ বাড়বে। না না বোকা নাকি, আমি এখনো বেরোবো, তারপর ফোন করব। কথাটা বলেই কাশেম তার মায়ের কাছ থেকে চলে যায়। আর রেখা বেগম এবার মেয়ের সঙ্গে অভিনয় করার যাত্রা শুরু করলো। অবনীমা, কি করছিস? এত পরিপাটি করে ঘর সাজাতে ফিরেছিস যে? সকাল সকাল জামাই আসবে নাকি? অবনী মুচকি হেসে তার মায়ের দিকে তাকিয়ে দেখে তার মা অবাক হয়ে তাকে দেখছে। হ্যাঁ মা, ওরা খুব তাড়াতাড়ি এখানে আসবে, তাই একটু গোছগাছ শুরু করলাম। তুমি উঠে এলে যে, এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে মা। আর আমিও বুঝতে পারছি হিমেল আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবে না, তাই তোর সাথে কাজে হাত দিব বলে চলে এলাম। মায়ের অনেক দায়িত্ব, বুঝলি? তুমি যে কি বলো না। লজ্জায় লাল হয়ে গেল অবনীর চোখ মুখ। আচ্ছা তুমি যাও, রেস্ট নাও, আমি পারবো। হিমেলকে বল না তোর দাদার সাথে কথা বলে অনুষ্ঠানের 2-1 দিন আগে এসে ঘুরে যেতে। বুঝিস না, ওরা তোকে যে গিফট দিবে এগুলো তো তোর গায়ে হলুদের অনুষ্ঠানের আগেই দিয়ে যেতে হবে, না হলে মহল্লার সবাই দেখতে আসলে আমার মান সম্মান নষ্ট হবে যে। অবনী চিন্তিত হয়ে বলল, মা, ওদের আর্থিক অবস্থা এতটা ভালো না, তাছাড়া একদিনে অনেক চাপ গেছে তো। এখন এত বড় ভাবে কোনো আয়োজন করার দরকার নেই, মোটামুটি যা না করলে নয় তাই করতে বলো দাদাকে। হ্যাঁ তাই তো, তোর দাদার সাথে এতক্ষণ বলছিলাম। তুই একদম ভাবিস না, তোর দাদার সাথে কথা বলতে বল হিমেলকে। ওকে আমি সব বলছি, ও বলবে কি করলে ভালো হবে। ও আচ্ছা,
ঠিক আছে, আমি এক্ষুনি বলছি। হিমেল আর হিমেলের পরিবারের সবাই সকালের নাস্তা শেষ করে অবনীকে নিয়ে গল্প করছে, কিভাবে তাকে আনতে যাবে, কে কে যাবে এগুলো। এমন সময় হঠাৎ হিমেলের ফোন বেজে উঠল। হিমেলের বড় ভাইয়ের মেয়ে ঘর থেকে ফোন নিয়ে আসলো। হিমেল রিসিভ করতেই দেখে কাশেমের কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো। কই আছো? বাড়িতেই। আচ্ছা, আমাদের এখানে কবে আসবা বলে ঠিক করলাম? ভাই আপনারাই ডেট দেন, আয়োজন তো আপনাদের বাড়িতে করবেন। আপনাদের যেদিন দিলে ভালো হয় সেই দিন ফিক্সড করেন। অ্যাটলিস্ট একটা উত্তর তো দাও। আমাদের এদিকে কিছু নিয়ম কানুন আছে বুঝলে। এখানে কোনো মেয়ে বিয়ে হলে পাত্রের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে গহনা সহ যাবতীয় জিনিসপত্র বিয়ের কয়েকদিন আগেই কেউ একজন কনের বাড়িতে দিয়ে যায়। গায়ে হলুদ অনুষ্ঠান এ সবাই এসে এগুলো দেখে। তাছাড়া প্রতিটি অকর্ষণে খড়ের পালঙ্গ থেকে বিউটিশিয়ান এসে রেডি করে দিয়ে যায়। স্বার্থপর মানুষের মতো কর্তব্য চাপিয়ে দিয়ে কথাগুলো হিমেলকে অবনীর বড় ভাই কাশেম বলল। কাশেমের কথাগুলো শুনে হিমেলের সারা শরীরে ঘাম এসে গেল। সে অসহায়ের মতো বলল, ভাই আপনি তো জানেন আমার পরিবারের অবস্থা, আমিও তেমন কিছু করি না, আমি কিভাবে গহনা দিব? তবে আমার পরিবারের সবাই বলেছে বিবাহের বেনারসি শাড়ির সাথে আরো সব জিনিসপত্র বিয়ের দিন নিয়ে যাবে। বোকার মতো কথা কিভাবে বলো হিমেল? শুধু বেনারসি তো বিবাহ কিভাবে? আশ্চর্য, তোমার ফ্যামিলি এতটুকু কমন সেন্স নেই? তোমাকে বলে রাখছি, গহনা ব্যবস্থা করে তারপর আজকালের মধ্যে আমাদের বাসায় নিয়ে আসবা। আমার ডিসকাস করছি, এগুলো ছাড়া সম্ভব না অনুষ্ঠান করা। কথাগুলো বলেই সাথে সাথে ফোনটা কেটে দেয় কাশেম। হিমেল থ হয়ে গেছে কাশেমের কথা শুনে। তার মা আর বড় ভাইয়ের বউ কয়েকটা কথা এসে শুনে ফেলেছে আগেই। কি হলো রে হিমেল, আত্মীয়রা কি কয়? মা, ওর বড় ভাই ফোন করেছিল। ও অবনীর বড় ভাই, কি কয় সে? বলেছে গহনা ছাড়া বিবাহের আয়োজন করতে পারবে না। ও, তুই কি কইলি? মা, আমি বলেছি আমাদের পরিবারের অবস্থা ভালো না, এগুলো কিভাবে ম্যানেজ করব। অবনী কি কয়? ও এ বিষয়ে কিছু বলেনি মা। বুঝছি, তা এখন এত টাকা কই পাবো? গয়না কিনা কি মুখের কথা রে বাপ? মা, আপনি কেন করছেন? আমার গলার চেনটা স্বর্ণকারের থেকে দোকান থেকে ধুয়ে এনে দিয়ে দেন, তাহলে তো হবে। অবনী বাড়িতে আসতে ওরে বললে বুঝবে, ও অনেক ভালো মেয়ে। হিমেল আর তার মাকে হিমেলের বড় ভাইয়ের বউ কথাটা বলল। হিমেলের মা বলল, তা তো ভালোই বলছিস। তাইলে হিমেল আর দেরি করিস না, আমার কানেরটাও নিয়ে যা। একসাথে স্বর্ণকারের দোকান থেকে পালিশ করে এনে 2টা গয়না নিয়ে যা। সবার সমাজ আছে, তাদের সমস্যা না হইলে বলবে কেন এসব কথা? হয়তো সবাই মন্দ কইছে, তাই কইছে তোরে। মন খারাপ করিস নে বাবা। হিমেল নিরুপায় হয়ে উত্তর করল, আচ্ছা মা, ঠিক আছে। এমন সময় অবনীর ফোন। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি, কিন্তু তোমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? বাড়িতে সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে, কারো কিছু হয়নি। কি করছিলে? শোনো না, নাস্তা রেডি করার সময় মা বললো তোমাকে দাদার সাথে কথা বলে বিবাহের দিন ঠিক করতে। তোমার দাদার সাথে কিছুক্ষণ আগেই কথা হলো। কি বলো, দাদা তোমার ফোন দিয়েছিল? অবনী কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, উনি ফোন দিয়েছিল। কি বলছে দাদা? উল্টাপাল্টা কিছু বলেছে তোমায়? আরে না, উল্টাপাল্টা কি বলবে, এমনিতেই কি করব কবে যাব এগুলো। তাহলে তোমার কণ্ঠটা এমন কেন? সত্যি করে বলো না, দাদা কি বলেছে? তোমার দাদা বলেছে সবকিছু কেনাকাটা করে বিবাহের অনুষ্ঠানের আগে, মানে আজ অথবা কালই আসতে, তারপর সবাইকে নিয়ে যেতে। কেনাকাটা মানে কি কি আনতে বলেছে? বিবাহে যা লাগে তোমাদের নিয়মের মধ্যে ওগুলোই। অবনী বুঝতে পারল হিমেলের কণ্ঠে চিন্তার আভাস। এর কারণ সে বলল, আমাদের এইদিকে ওইদিকে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই তোমার। তোমার যেভাবে আসলে সুবিধা হয় সেভাবেই আসবে তুমি। আমার কিচ্ছু চাই না, নাম মাত্র এইসব আয়োজন, তার জন্য জাজের সবকিছু কেন লাগবে? আমি বুঝতে পারছি তুমি কেন এত টেনশন করছো। কি ভাবছো পাখি, আমি তোমার বিবাহিত স্ত্রী। সবার আগে আমার কাছে তুমি আর তোমার পরিবার। আমি তোমাকে চেয়েছি, তোমাকেই পেয়েছি। এর থেকে শ্রেষ্ঠ উপহার আর কি হতে পারে বলো? তুমি আমার সেই উপহার যার থেকে দামি কিচ্ছু আমি কল্পনাতেও চাই না।
সত্যি বলছি, তুমি আল্লাহর দেয়া আমার বেস্ট গিফট। আর কিচ্ছু চাই না আমি। তোমার কথা শুনলে কেন জানি অন্তরটা জুড়ে যায়। যাই হোক, সবকিছুর মোটামুটি ব্যবস্থা করে ফেলেছি। তোমাকে জানিয়ে রাখি, আগে বলো তোমার পাশে কি কেউ আছে? না, কেউ নেই রুমে, আমি একা। কি ব্যবস্থা করলাম? বড় ভাবির গলার চেইন আর আম্মার কানের দুল না কি জানি বলে, এগুলো নিয়ে আসবো। দেখো, এই মুহূর্তে আমাদের কাছে তেমন টাকা পয়সা নেই, আপাতত এগুলো দিয়ে ম্যানেজ করতে হবে। তোমার কোনো সমস্যা নেই তো? ভালো করেছো, ওগুলো নিয়ে আসো। এখানে কাউকে বুঝতে দেবো না আমি। তোমাদের মধ্যে কেউ যেন না বলে দেয়। তাড়াতাড়ি আসো না, এখান থেকে আমি গেলেই বাঁচি। সারাক্ষণ টেনশনে আছি, কখন তাদের মতের পরিবর্তন হয়। ভালো ভালো আমি এখান থেকে বিদায় হতে চাই। ধুর পাগলি, এমন বলতে হয় না। আমি হাজিয়ে আসছি, ধৈর্য ধরো আর অপেক্ষা করো। সত্যি, কত দিন দেখি না তোমায়। চলে আসো, আমি বাসার সবাইকে এক্ষুনি বলছি। হিমেলের আসার কথা শুনে অবনীর প্রাণ ফিরে পাওয়ার মতো অবস্থা হলো। সে কথা শেষ করে তাড়াহুড়ো করে বাসার সবাইকে বলতে গেল। তারপর বাসা পরিপাটি করে গুছিয়ে নিল। হিমেল সব কেনাকাটা শেষ করে দুপুর 2টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলো। তার পৌঁছাতে প্রায় সন্ধ্যা পার হয়ে রাত 10টা বেজে গেছে। এরই মধ্যে অবনীর চিন্তার কোনো শেষ নেই। হিমেলকে দেখে কাঠফাটা রোদের প্রখরতার শেষে এক পশলা সতেজ বৃষ্টির মতো হৃদয়টা চুরিয়ে গেল অবনী। এ যেন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি মেলার অপেক্ষা। হিমেল এই প্রথম অবনীর সবাইকে তার নতুন পরিচয় ডাকতে আরম্ভ করলো। রেখা বেগমকে দেখে হিমেল সালাম দিল আর বলল, আম্মা কেমন আছেন? আপনার শরীরটা ভালো তো? রেখা বেগম গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন, কি কি নিয়ে আসছো? এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলে কিভাবে? ভালো আছি, তুমি? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। অবনী, এগুলো লাগেজ খুলে দেখাও, কি নিয়ে এসেছি। শাশুড়ির টনটনে কথা শুনে হিমেল কিছুটা বুঝতে পারল তার উপর এখনো তার শাশুড়ি রেগে আছে। এটা হিমেলের কাছেও অসহনীয় আচরণ মনে হলো, তবুও সে কাউকে বুঝতে দিল না। আম্মু, তুমি কথা বলা ভুলে গেলে নাকি? ওর সাথে এমন আচরণ কেন করছো? কি সমস্যা তোমাদের? আমাকে কি কি দেবে এটা পার্সোনালি তোমাদের, তাদের ব্যাপার। তোমার কথাটা জানতে পারি কেন এমন করছো তুমি? রাগে গড়গড় করতে লাগলো অবনী, আর তার মাকে কথাগুলো বলল। অবনীর রেগে যাওয়া দেখে রেখা বেগম ভাবল ছেলে কাশেম তাকে বলেছে মাথা ঠান্ডা রেখে অভিনয় চালিয়ে যেতে। তৎক্ষণাৎ বলে উঠল, অবনী, তুই রাগ কেন করছিস? আমি এখানে খারাপ কি বললাম বাবা তোমাকে? গ্রামের মানুষ এত কিছু কেনাকাটা করা ঝামেলার বিষয়, তাই জানতে চাইলাম কিভাবে কি করছে। তোরা বরং আমার সাথে খারাপ ব্যবহার করছিস, জেরা করছিস। অবনী, কান্নাজড়িত কণ্ঠে হিমেল ও অবনীকে উদ্দেশ্য করে কথাগুলো বলল রেখা বেগম। জেরা করবো না তো কি করব? তোমার মেয়ে এই বাসার আর কেউ না। অনেক আগে সে অন্য কারো বউ বা অন্য পরিবারে কেউ হয়ে গেছে। এখন গাফিলতি করে কথা বলার কিছুই নেই। বিয়েটা হয়ে গেছে আমাদের। ভালোই ভালোই সব কাজ করে বিদায় দাও। আমি যদি আবার শুনেছি হিমেল বা আমার শ্বশুরবাড়ি কাউকে বিন্দু মাত্র অবহেলা করে কিছু বলেছ, তাহলে কিন্তু এই বাসায় আসা আমার এইবার থেকেই বন্ধ। বলেই অবনী হিমেলের হাত ধরে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে যেয়ে সোফায় দুজনে পাশাপাশি বসলো। তুমি খামোখাই আম্মার সাথে এমন আচরণ করলে, এটা কি ঠিক হলো বলো? ওনার কথায় আমি কিছু মনে করিনি, বিশ্বাস করো। মায়ের কথাগুলো ভেবে অবনী হিমেলের দিকে আহত দৃষ্টি নিক্ষেপ করে। প্রিয়তমার করুণ চাহনি দেখে হিমেলের মনে অবনীর জন্য মায়া হয়। মনে মনে হাজারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন একজনকে পেয়েছে যার কাছে সেই তার সমস্ত পৃথিবী। এই ভেবে হিমেলের আসার কথা শুনে অবনীর মনের খুশির ইয়েটা ছিল না, কিন্তু পর মুহূর্তেই সুখের বদলে কান্না এবং এক বুক হাহাকার এসে জায়গা করে নেয় তার মনে। ছলছল করতে থাকে অবনীর দু চোখ। সে হিমেলের প্রতি অবহেলিত ব্যবহার একদমই টলারেট করতে পারছে না। তার মা ক্রিটিক্যাল মহিলা, এটা তার নতুন জানা নয়। তারপর ভেবেছিল পরিচয়ের পরিবর্তনের সাথে হয়তো তার মায়ের আচরণের পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তার উল্টো হলো। এখনো কি ভাবছো তুমি? কিছু না। তুমি জানো না, তোমার ডেট দেখে আমার ভীষণ টেনশন হচ্ছিল। আমার তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। এদিকে আম্মু তো সবটা জানে তুমি আমার লাইফে কতটা জুড়ে আছো, তাহলে কেন এমন করো? উনি কি কম টেনশনে ছিলেন তাই হয়তো এগুলো বলেছেন? সত্যি বলছি, আমি কিছু মনে করিনি। এই চ্যাপ্টারটা বাদ দাও না লক্ষ্মী, তুমি একটু আম্মাকে ভুল বুঝো না। ঝগড়াঝাটি ঝামেলা আমার ভালো লাগে না। ইউ আর দ্য বেস্ট পাখি।
বলেই হিমেলকে জড়িয়ে ধরে গালে চুমু দেয় অবনী। অবনীর এহেন কাজে হেসে ফেলে হিমেল। এমন সময় অবনীর খালামণি আর নানু খাবারের জন্য ডাকে তাদের দুজনকে। তুমি এখনো ডিনার করনি? এখন রাত প্রায় 11টা বাজতে গেল অবনী। জানো না বাঙালি মেয়েরা স্বামীকে না খেয়ে যত রাতি হোক নিজে খায় না। অবনীর গাল টিপে দিয়ে হিমেল বলল, ওরে আমার স্বামী ভক্ত বউ রে, এত ভক্তি করা লাগবে না, সময় হলে খেয়ে নেবে। আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমার জন্য অপেক্ষা করতে হবে, খেয়ে অপেক্ষা করবে। না খেয়ে বেহুশ হওয়ার দরকার নেই। আমি গরিব মানুষ, এত টাকা নেই চিকিৎসা করার। তাছাড়া তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। ওরে বাবা, এই নিয়মটা কবে থেকে চালু হলো শুনি, যে আমি ভালো থাকলে তুমিও ভালো থাকো? এই সামান্য চেষ্টা করছি। অবনী হিমেল দুজনেই হাসতে লাগলো। কাশেম রাতে বাসায় এসে রেখা বেগমের কাছে শোনে হিমেলের আসার কথা। সে তার দেয়া কথা মতো কোনো গহনা বা অন্যান্য কেনাকাটা করে আসেনি। শুনে কাশেম রাগে হিংস্র দৈত্যের মতো হয়ে যায়। তারপর যখন শুনল এখন হিমেল অবনী একই রুমে আছে, তখন আরো ভয়ঙ্কর আচরণ শুরু করলো কাশেম। স্পষ্ট সে তার মাকে বলল, ও এখানে এখন কি করছে। ধীরে ধীরে ছেলেটার চটে যাওয়া দেখে রেখা বেগম অন্য রুমে চলে গেলেন, আর কাশেম তার পেছনে পেছনে সেই রুমেও গেল। ক্ষুব্ধ হয়ে তার মাকে বলল, কথা কানে যাচ্ছে না তোর? মহল্লার সবাইকে জানে, মনে নেই তোর? ভুলে গেছস? সবাই জানে ওদের বিয়ে হয়নি। আমি আসার পথে কালা মানিকের সাথে যুদ্ধ করে আসছি। সেই সকালে নাস্তা শেষ করে এখানে আসবে ওর মীমাংসা করতে। এখন তোমার মেয়ে নাগরাকে নিয়ে ভর্তি করতে তুমি চুপ করে আছো কিভাবে মা? কাশেম রাগান্বিত কণ্ঠে তার মাকে কথাগুলো বলল। মাথা ঠান্ডা কর কাশিম, আমার চুপ থাকাটাই দেখলি আর ভিতরটা দেখলি না? রাগে আমার সারা শরীর চলে যাচ্ছে। এখন এই কুত্তার বাচ্চাকে কি করব সেই চিন্তা কর। মা উড়ে আছে, রাতে মেরে ফেলবো, জবাই করে বস্তা বন্দি করে নিয়ে যাব। এছাড়া কোনো উপায় নেই। ডিসিশন ফাইনাল। তাই কর। আমার চাঁদের মতো মেয়েটার মাথা খেয়েছে ওই ছোট লোকের বাচ্চা। ওকে জবাই কর, আমি শান্তি পাবো। আমার মেয়েটাকে আমি ভালো পাত্রে ঠিক করে বিয়ে দিব। আরে পাতো তো রেডি মা। আর দেখবো মানে এই ব্যবসায় তো অনেক অনেক প্রপার্টির মালিক। ওরা আমাকে ফোন দিয়ে জ্বালিয়ে খাচ্ছে। ঠিক মতো কাজটা করতে পারলাম না মা। সারা জীবন পায়ের উপর পা তুলে খেলেও শেষ হবে না। আহা, আমার মনের আশা পূরণ হোক। কাশিম, আমি তোর উপর ভরসা করছি বাবা। আমার রাজপুত্র, তুই পারবি আমি জানি। হ্যাঁ মা, তুমি আমার সাথে থাকলে আমি পারবো। আমার দলের লোককে আসতে বলছি, ওরা সময় মতো চলে আসবে। কাশেম ও রেখা বেগমের সব কথা অবনী দরজার ওপাশ থেকে শুনে ফেলল। তার সারা শরীরে ধোয়া ওঠা গরমে চায়ের মতো অবস্থা শুরু হলো। পৃথিবী যেন খণ্ড খণ্ড হয়ে যেতে লাগলো অবনীর চোখে। বর্ষার বাড়িধারার মতো দু চোখ ভর্তি জল আর বুক ফাটা আত্মচিৎকার। কিছুতেই বিন্দুমাত্র পা বাড়াবার শক্তি পাচ্ছে না অবনী। মুখে ওড়না গুজে ভেজা কবুতরের মতো থির থির করে কাঁপতেই দরজা বন্ধ করে হিমেলের ঘুমন্ত শরীরের উপর যেয়ে উপর হয়ে পড়ল অবনী। সারা শরীর ঘামে ভিজে গেছে তার। হিমেল আচমকা অবনীর এমন কাণ্ড দেখে ক্লান্ত চোখ খুলে অবনীর দিকে তাকিয়ে দেখে সে অঝরে কাঁদছে। তৎক্ষণাৎ হিমেল অবনীকে সহ বিছানা ছেড়ে উঠে বসল আর বলল, কি হয়েছে তোমাদের, এমন করছো কেন? কষ্টে অবনীর মুখ দিয়ে কোনো কথা বলার শক্তি পাচ্ছে না, সে শুধু কাঁদতে থাকে। হিমেল পুনরায় আবার জিজ্ঞেস করল, অবনী প্লিজ বলো, এভাবে চুপ থাকলে আমি কিভাবে বুঝবো কি হয়েছে? বাকি একটা কথাও না বাড়িয়ে অবনী শুধু কেঁদে কেঁদে কম্পিত কণ্ঠে বলল, এক্ষুনি আমাদের এখান থেকে যেভাবে হোক চলে যেতে হবে। কেন, হঠাৎ আবার কি হলো? ওরা মানুষ না, ওরা তোমায় মেরে ফেলবে। আরে পাগলি মেয়ে, কান্না থামাও। কারা আমাকে মেরে ফেলবে? তুমি আস্তে কথা বলো প্লিজ ইমেল। আমার দাদার ডাইনি মা তোমায় মেরে ফেলবে। ওরা কথাগুলো বলছিল, আমি সব শুনে ফেলেছি। আমাকে ওরা দেখেনি। তুমি এক্ষুনি চলো, না হলে বিপদ হয়ে যাবে। তোমাকে আমি হারিয়ে ফেলবো। আমি তোমার উপর এমন অত্যাচার হবে জানলে এখানে তোমাকে আসতে বলতাম না। তোমাকে ওরা মেরে ফেলবে। চলো না, তাড়াতাড়ি চলো এখান থেকে। পাগলের মতো হিমেলকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল অবনী। দেখ পাখি, এখন অনেক রাত। তাছাড়া সারাদিন আমি খুব পরিশ্রম করে এখানে লং জার্নি করে এসেছি। মাথা ঠান্ডা করো, সকালে সব দেখা যাবে। এখন তুমি ঠান্ডা মাথায় এখানে ঘুমাও। আমি বাচ্চা না, আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না।
মানুষ রাগ হলে অনেক কথা বলে। আমার বড় ভাইও আমাকে মাঝে মধ্যে বলে, তোরে কেটে টুকরো টুকরো করে ফেলবো, এটা করিস না, ওটা করিস না। এগুলো বড়দের শাসন মাত্র, তাদের ভুল বুঝো না। ওনারা তোমার ভালো চাইবেন, এটাই স্বাভাবিক। তুমি তো ভুল করেছো, তাই এগুলো সারা জীবন শুনতে হবে। কষ্ট পেও না, এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমাতে আসো। হিমেল শান্ত মস্তিষ্কে অবনীকে কথাগুলো বলল। অবনী বারবার বোঝানোর চেষ্টা করেও বরাবরের মতোই ব্যর্থ হলো। হিমেল অবনীকে রেখে এক পর্যায়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে ক্লান্ত শরীর নিয়ে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। অবনী কি করবে বুঝতে পারছে না। ধারালো ছুরি দিয়ে জবাই করা পশুর মতো ছটফট করতে লাগলো অবনী। রুমের বাইরে এসে একটা তালা মারল হিমেলের শুয়ে থাকা রুমের দরজায়। তারপর এক পা দুই পা করে তার মায়ের রুমের দিকে এগিয়ে গেল। রেখা বেগম আর কাশেম ষড়যন্ত্র শেষ করে মাত্রই যে যার রুমে বসে আছে। অবনী সোজা ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিল। বাইরে এসে দেখে রেখা বেগম দাঁড়িয়ে আছে। অবনী ভূত দেখার মতো চমকে ওঠে তার মাকে দেখে। রেখা বেগম গম্ভীর স্বরে বলল, হিমেল কোথায়? অবনী কষ্ট লুকিয়ে সব জেনেও না জানার ভান করে বলল, রুমি ঘুমিয়ে আছে কেন? কেন বুঝতে পারছিস না? এখনই ওকে দূর কর এখান থেকে। অবনী অগ্নিকুণ্ডর মতো জ্বলে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, ও এখন কোথাও যাবে না। ও সকাল হলে আমি আর ও মিলে চলে যাব। সকাল পর্যন্ত বাঁচলে তো যাবে, ওর ব্যবস্থা একটু পরেই হবে। নিজে ভালো চাস তো মুখ বন্ধ রাখবি, না হলে কিন্তু এখনই কাজ ফাইনাল করব কাশিমকে ডেকে। অবনীর মুখ এক হাত দিয়ে চেপে ধরল রেখা বেগম আর ভয়ঙ্কর ডাইনির মতো কথাগুলো বলল। অবনী সজোরে তার মায়ের হাত ঝাড়ি মেরে নিচের দিকে ছুড়ে দিল। আর সহ্য করতে না পেরে ধাক্কা মারল তার মাকে। রেখা বেগম দেয়ালের সাথে যেয়ে জোরে সোরে ধাক্কা খেল। অবনী কান্না জড়িত কণ্ঠে বলল, আমার প্রথম ভুল, আল্লাহ তোমার মতো লোভী রাক্ষসীর পেটে আমায় পাঠিয়েছেন। দ্বিতীয় ভুল, তোমাদের আমি এতদিনেও ভালো করে চিনতে পারিনি তোমরা কতটা অমানুষ, কতটা জঘন্য। আর তৃতীয় ভুল হচ্ছে জীবনে আবারও তোমাদের বিশ্বাস করা। আমার ভাবতেও অবাক লাগে এই দুনিয়াতে আমি কেন আসলাম। এত টাকার নেশা তোমাদের, একটা পতিতালয় খুলো না কেন? তুমি সর্দারনি হও, টাকা কেন? কোনো কিছুর অভাব হয় না তোমাদের। আমাকে দিয়ে এইগুলো বন্ধ করো, জঘন্য লাগে আমার এইগুলো। আমি বাঁচতে চাই, সুন্দর জীবন নিয়ে বাঁচতে চাই। মা, তুমি না আমার মা, তুমি আমার হিমেলের প্রাণ ভিক্ষা দাও মা। আর কোনোদিনও তোমাদের সামনে আসবো না আমরা, দয়া করো মা, আমার খুব কষ্ট হচ্ছে। রেখা বেগমের পা ধরে করজোরে মিনতি করতে থাকে অবনী। রেখা বেগম অবনীকে পা দিয়ে ধাক্কা মেরে রেখে রুমে চলে যায়। অবনী নিজেকে ধরে রাখার সকল ক্ষমতা হারিয়ে ফেলে। এই প্রথম তার মাকে যা তা বলে ফেলেছে সে। চারিদিকে অন্ধকার, কোনো পথ, কোনো উপায় নেই, যেন কোথাও পৃথিবী তার একেবারে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফ্লোরে দেয়াল ঘেঁষে বসে কাঁদছে অবনী। হৃদয়হীন কাশেম ও রেখা বেগম হিমেলে শুয়ে থাকা রুমের দরজায় তালা হাতুড়ি দিয়ে খোলার জন্য যাচ্ছে। কাশেমের হাতে হাতুড়ি, রেখা বেগমের হাতে ধারালো ছুরি। অবনীর ক্লান্ত ভেজা চোখ সব দেখছে আর বাধা দিল না, শুধু কিছুক্ষণ অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কখন যে সে রান্নাঘরে ঢুকে পড়েছে কাশেম ও রেখা বেগম খেয়ালও করেনি। রান্নাঘরের এক কোণে পিঁপড়ে মারার জন্য কিছু কেরোসিন তেল রাখা ছিল। অবনী সারা গায়ে কেরোসিন তেল ঢালছে, অন্যদিকে কাশেম হিমেলকে মেরে ফেলার জন্য দরজা হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। অবনী নিজের প্রতি, সমস্ত পৃথিবীর প্রতি সব অভিমান অভিযোগ ভুলে দিয়াশলাই কাঠিতে আগুন জ্বালিয়ে পায়ের নিচে ফেলে দেয়। মুহূর্তেই আগুন দাউ দাউ করে অবনীর বুক পর্যন্ত উঠে পড়ল। পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল বাসার চারিদিকে। কাশেম ও রেখা বেগম দৌড়ে এসে দেখে অবনীর সারা শরীরে আগুন। মুখ দিয়ে একটা শব্দও বের করছে না অবনী। কয়েক সেকেন্ড পর জ্বলন্ত আগুন সহ ফ্লোরে টলে পড়ল অবনী। কাশেম ও রেখা বেগম চিৎকার করছে, আগুন আগুন। অবনী রে, তুই এটা কি করলি? বাসার সবার চিৎকার শুনে হিমেলের ঘুম ভেঙে গেল। সে দরজা ভেঙে বেরিয়ে আসলো। হিমেল অবনীকে দৌড়ে হাত দিয়ে ধরতে গেল। অন্যরা কেউ এখন পর্যন্ত অবনীর শরীরে হাত দেয়নি। হিমেল জড়িয়ে ধরল অবনীকে, হাত দিয়ে চেপে চেপে আগুন নেভানোর চেষ্টা করলো। অবনীর ছোট খালামণি ও তার নানু বালতি করে পানি এনে অবনী ও হিমেলের গায়ে ঢেলে দিল। অবনী সেন্সলেস হয়ে পোড়া শরীরে ফ্লোরে পড়ে আছে। হিমেলের দুই হাত সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। কাশেম তার বাবাকে ফোন করে সব বলল। দ্রুত অ্যাম্বুলেন্সে করে অবনী ও হিমেলকে নিয়ে ঢাকা মেডিকেলে পৌঁছালো অবনীর পরিবার। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় হিমেল ও অবনীকে। ডক্টর পরীক্ষা করে দেখে বলল অবনীর শরীরের 55% পুড়ে গেছে। এটা একটা আগুনে দগ্ধ মানুষের জন্য খুব বেশি আতঙ্কের না। তবে অবনীর বুকের ভেতরটা আগুনে পুড়ে সিদ্ধ হয়ে গেছে।
এটার জন্য তাকে ফেরানো কঠিন হয়ে যেতে পারে। প্রতিদিন তার পিছনে চিকিৎসা ও যাবতীয় খরচ হিসাব করলে 25,000 টাকার মতো পড়বে। আর হিমেলকে তাৎক্ষণিক চিকিৎসা সহ ভর্তি করানো হলো একই সাথে। রেখা বেগম ও কাশেম মোটামুটি পরের বিপদ ডেকে আনতে চেয়ে নিজের সর্বনাশ ডেকে আনলো। কিছুটা শান্ত হলো সবাই। এখন অবনীকে বাঁচানোর চেষ্টা ছাড়া কোনো কিছুই ভাবতে পারছে না কেউ। মহল্লায় অবনীর আগুনে পোড়ার কথাটা ছড়িয়ে পড়তেই সকালে সবাই দলে দলে দেখতে আসলো তাকে। রেখা বেগম রীতিমতো নিয়ম মাফিক মিথ্যা নাটক সাজিয়ে বসে আছে। কিচেনের পিঁপড়া পোকামাকড় পোড়াতে চেয়ে তার মেয়ে অবনীর গায়ে আগুন লেগেছে। অবনীর এখনো সেন্স ফেরেনি। হাসপাতালের করিডরে আগুনের পোড়া ব্যান্ডেজ করা 2 হাত নিয়ে বসে আছে হিমেল। 2 চোখ বেয়ে পড়ছে পানি, হাত দুটো নাড়াতে পারছে না কোনোভাবেই। পুরার ব্যথা, তাছাড়া ব্যান্ডেজের কারণে চোখের পানি মোছার মতো পরিস্থিতি তার নেই। অন্যদিকে সেন্সলেস অবস্থায় সারা শরীর মৃত লাশের মতো সাদা গজে পোড়ানো অবস্থায় বেডে পড়ে আছে অবনী। রেখা বেগম নিজের মনের সাথে প্রশ্ন ঢুকছে। অবনীর বাবা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার মতো ছোটাছুটি করছে টাকার জন্য আর মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। রেখা বেগমের সাথে কথা কাটাকাটি করে কাশেম চলে গেছে বেশ আগেই। অবনীর নানু আর খালামণি ইচ্ছামতো রেখা বেগমকে গালাগালি করে অবনীর পাশের বেডে বসে অঝরে কাঁদছে অবনীর আর হিমেলের জন্য, আর আল্লাহর দরবারে প্রাণ ভিক্ষা চাইছে। বেশ কিছুক্ষণ পর হিমেল অবনীর বেডের কাছে আসলো। একেবারে নিস্তব্ধতা চারপাশে। 2 চোখ ভরা জল নিয়ে অবনীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হিমেল। পাথরের মতো হয়ে গেছে হিমেলের সমস্ত দেহটা। অবনীর বাবা ফোন করে কান্নাকাটি করছে, কোথাও টাকা পাচ্ছে না কারো কাছে। হিমেলের কানে কথাগুলো পৌঁছাতেই হিমেল অবনীর বেড থেকে সরে যেয়ে অবনীর খালামণিকে ডেকে বলল, খালামণি, আপনি আর নানু আমার অবনীকে দেখে রাখবেন। আমি বাড়িতে যাচ্ছি, সবাইকে বলে হয়তো কিছু টাকার ব্যবস্থা করতে পারবো। আপনারা ছাড়া ওর হয়তো কেউ নেই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমার বোন ও তার ছেলের প্রতিদান পাবেই পাবে। তোমাকে যে কি বলবো বাবা, আজ আমরা সত্যিই খুব অসহায়। কিভাবে এই পোড়া শরীরে তোমাকে এত দূর যেতে দেব, আল্লাহ সহ্য করবেন তো? কান্না জড়িত কণ্ঠে হিমেলকে কথাগুলো বলল অবনীর খালামণি। পারবো খালামণি, আমার এতটুকু পুড়ছে, আর আমার অবনীর সারা শরীরটা দেখেন। কষ্টে আর কান্নায় কথাটা শেষ করতে পারল না হিমেল, এতটুকু বলেই চুপ হয়ে গেল। খালামণি, আমার গলাটা শুকিয়ে গেছে, কিছু মনে না করলে আমাকে একটু পানি খাইয়ে দেবেন, আর আমার এই শার্টের বোতামগুলো একটু লাগিয়ে দেবেন, হাতের ব্যথাটা কমছেই না। হিমেলের কথা শুনে অবনীর নানু আর খালামণি হাউমাউ করে কেঁদে উঠল, আর হিমেলকে গোছগাছ করে ঢাকা মেডিকেলের সামনে এসে গাড়িতে উঠিয়ে দিয়ে গেল অবনীর খালামণি ও নানু। হিমেল বারবার অবনীর দিকে তাকিয়ে তার নানুকে আর খালামণিকে অবনীর যত্ন নেওয়ার কথা বলে গেল। হিমেল বাসে উঠে চলে আসলো বাড়িতে। পথেই কেউ একজনকে দিয়ে বাড়িতে ফোন করেই এগিয়ে আসতে বলে রেখেছে শুধু। বাড়ির মানুষের কথা ভেবে আর কিছুই কাউকে বলেনি হিমেল। বাস থেকে নামার পর তার অবস্থা দেখে তার বড় ভাই কান্নায় ভেঙে পড়ল। হিমেল যেতে যেতে তার বড় ভাইকে সব খুলে বলল। বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই হিমেলকে নিয়ে বাড়ির সবাই কান্নাকাটি শুরু করলো। হিমেল ও তার বড় ভাই সবাইকে সব ঘটনা খুলে বলল। তাড়াহুড়ো করে হিমেলের বাবা তার একটা তালগাছওয়ালা জমি থেকে সব গাছ বিক্রি করে বেশ কিছু টাকা হিমেলকে দিল, এবং সবাই চাইল হিমেলের সাথে কেউ একজন ঢাকা যাওয়ার জন্য। কিন্তু হিমেল অবনীর পরিবারের সবার ব্যবহারের কথা ভেবে কাউকে সাথে আনলো না। এক পর্যায়ে হিমেলের বাড়ির সবার অনিচ্ছা সত্ত্বেও হিমেল একাই রওনা করলো, আবার ঢাকার উদ্দেশ্যে। নানু, খালামণি আর আমার হিমেল কোথায়? অবনীর কেবিনে সবাই তার মুখের দিকে তাকিয়ে বসে আছে। ডক্টরের দেয়ার টাইম শেষ হয়ে বেশ কিছুক্ষণ হলো অবনীর সেন্স ফেরা দেখার অপেক্ষায় সকলে বসে আছে। অবনীর সেন্স ফিরল। তার খালামণি নানু কাঁদতে থাকেন। অবনী জেগে ওঠে। আমার হিমেল কোথায়? তোমরা কথা বলছো না কেন? সারা শরীর পুড়ে গেলেও অবনীর গলা আর মুখ অক্ষত আছে। সে আবার প্রশ্ন করল, হিমেল কোথায়? তোমরা কথা বলছো না কেন? অবনীর নানু বলে উঠল, ভালো আছে, চিন্তা করিস না, ও বাড়িতে গেছে বুবু। তোর কেমন লাগছে বুবু? তোমরা মিথ্যে বলছো। মেরে ফেলেছে তাকে, বাঁচতে দাওনি তাই তো? তবে আমায় কেন এখানে নিয়ে এসছো? মেরে ফেলো আমায়, মেরে ফেলো। রেখা বেগম অবনীর কাছে এসে বলল, ভুল করছি মা, ক্ষমা করে দে। অবনী চিৎকার করে কেঁদে উঠল। নানু, এই মানুষটাকে এখান থেকে চলে যেতে বলো, আর আমার হিমেলের লাশের পাশে আমায় নিয়ে যাও প্লিজ। অবনী মা, উত্তর দিতে হোস না। আমার কসম, তোর নানুর কসম,
তোর হিমেল বেঁচে আছে, ভালো আছে। ও বাড়িতে গেছে তোর জন্য টাকার ব্যবস্থা করতে। বিশ্বাস কর মামুনি। অবনীকে বলল তার খালামণি। অবনী কান্না জড়িত কণ্ঠে বলল, খালামণি, আমি ওর সাথে কথা বলবো। তুমি আমার হিমেলের সাথে আমায় একটু কথা বলিয়ে দাও না, আমার খুব কষ্ট হচ্ছে। আর নানুকে প্লিজ রেখে বাকিদের চলে যেতে বলো। অবনীর কথা মতো তার খালামণি ও নানু কেবিন থেকে রেখা বেগমকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল আর হিমেলকে ফোন দিল। হিমেল তার পাশে বসে থাকা একজনকে প্যান্টের পকেট থেকে ফোন বের করে দিতে রিকোয়েস্ট করলো। তৎক্ষণাৎ লোকটা হিমেলের পকেটে হাত ঢুকালো, দেখতে পেল প্যান্টের পকেটের এক পাশে কাটা। কোনো রকমভাবে ফোনটা এক সাইডে বেঁধে আছে। লোকটা বলল, তাই আপনার পকেটে আর কি কি ছিল? পাশে কি ছিল আপনার? হিমেলের আর বুঝতে বাকি রইল না সে অবনীকে বাঁচানোর শেষ সম্বলটুকু এতক্ষণে হারিয়ে ফেলেছে। সে বলল, ভাই ভালো করে চেক করে দেখেন না, টাকা আছে। লোকটা বলল, ভাই টাকা পয়সা কিছু নেই, আমাকে ভুল বুঝবেন না, এই নেন আপনার মোবাইল। আকাশ ভেঙে পড়ল হিমেলের মাথায়। হিমেল হাউমাউ করে কেঁদে উঠল। গাড়ির সব মানুষ গাড়ি দাঁড় করালো। সবার কাছে চেক করলো গাড়ির ড্রাইভার, হেল্পার, কারো কাছে টাকাটা নেই। কেননা এতক্ষণে গাড়ি থেকে অনেক প্যাসেঞ্জার নেমে গেছে। হিমেল পাথরের মতো বসে আছে সিটে। কি করবে এখন? অবনীর নানুর নাম্বার থেকে অগণিত ফোন আসছে হিমেলের ফোনে। এদিকে অবনী তার ফোন রিসিভ না করা দেখে ভেবে নিয়েছে হয় তার নানু ও খালামণি তার সাথে মিথ্যা বলছে, না হয় হিমেল কোনো বিপদে পড়েছে। অবনী বলল, তোমরা যদি সত্যি বলে থাকো আমার হিমেল বেঁচে আছে, তাহলে তোমরা আমার কথাটা কয়টা কথা রেকর্ড করে রাখো। আমি আর হয়তো বেশিক্ষণ এই দুনিয়াতে নিঃশ্বাস নিতে পারবো না। খুব ইচ্ছে করছে আমার একটা বার তার সাথে কথা বলতে, তার কণ্ঠটা শুনতে। তা হয়তো আর পুরো কপালে লেখা নেই। আমি মারা গেলে আমার হিমেলকে ওরা ছাড়বে না, ওকে জেলে পচিয়ে মারবে, না হয় ফাঁসির দণ্ড প্রাপ্ত করে ছাড়বে। কিভাবে ওপার থেকে সইব বলো তো? আমার মানুষটা ভালো থাকুক, ও প্রাণ ভরে দুনিয়াতে নিঃশ্বাস নিলে আমিটাও যে শান্তি পাবো, আমি মরেও শান্তি পাবো। না হলে আমার এই প্রেম নামক যুদ্ধে বিজয় হবে না। অবনীর কথা শুনে তার নানু ও খালামণি বাকরুদ্ধ। তারা পুনরায় আবার ফোন দিল হিমেলকে। হিমেলের পাশে একজন ফোন রিসিভ করে লাউড স্পিকারে করে হিমেলের ব্যান্ডেজ করা হাতের ফাঁকে ফোন গুজে দিল। অবনীকেও তার খালামণি লাউড স্পিকার করে মুখের কাছে ফোন ধরল। হ্যালো অবনী, তোমার সেন্স ফিরেছে? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহ আমার একটা দোয়া কবুল করেছে। কান্না জড়িত কণ্ঠে হিমেল বলল অবনীকে। হিমেলের গায়ে প্রচন্ড জ্বর উঠেছে। জ্বরের জন্য শীতে কাঁপন ধরেছে তার সারা শরীরে। পাখি, নানু বলছিলেন আমার আগুন নেভাতে যে তোমার হাত পুড়ে গেছে, তাই নাকি তুমি ফোন তুলতে পারছো না? আরে পাগলি না, গাড়ির সিটের উপরে বসা না, শব্দের জন্য শুনতে পারিনি, তাই দেরি হলো। তুমি তো কাঁপছো, আমার মতো তোমারও জ্বর আসছে না পাখি? জানো, আমার সারা শরীরটা মনে হচ্ছে জ্বরে পুড়ে যাচ্ছে। একটু ধরে দেখবে, শরীরটা কাপড়ে মোড়ানো, হাতটাও খুঁজে পাচ্ছি না, সব পুড়ে গেছে আমার। তুমিও পুড়ে গেছো, আমার ভেতরের কলিজাটা আর বাইরের তুমি নামক কলিজাটাও পুড়ে গেছে। আমি কিভাবে সইব এগুলো? তোমাকে একটু ভালো থাকতে দিতে পারলাম না আমি। তুমি অপেক্ষা করো, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। আমি এসে বলবো তোমার গায়ে জ্বর আছে কিনা। একদম টেনশন করো না, বেশি নড়াচড়া করো না। কে বলেছে তুমি পুড়ে গেছো? এগুলো কিচ্ছু না, জ্বর আসছে তাই এমন মনে হচ্ছে তোমার। হিমেলের দু চোখ বেয়ে পানি অঝরে নামবে। সাথে গাড়ির অনেকে কাঁদছে হিমেলের আর অবনীর কথা শুনে। এ যেন এক শোকাবহ বেদনাদায়ক ক্ষণ। তোমার স্পর্শ হয়তো আমায় আরো কিছুক্ষণ বাঁচতে সাহায্য করতো। খুব ইচ্ছে করছে পাখি, তোমার বুকে শেষবারের মতো মাথা রাখতে, নতুন ভাবে নতুন রূপে যদি আবার তোমায় নিয়ে বাঁচতে পারতাম, কতই না ভালো হতো বলো। যদি পাশে থাকতে আরেকটা বার তোমার বুকে ঘুমিয়ে পড়তাম আমি। অবনী মৃদু হেসে বলল, কিন্তু তার হলো না, এই পৃথিবী আমায় থাকতে দিল না। বড্ড কষ্ট নিয়ে তোমায় ফেলে, তাও আবার চরম ভাবে বিপদে ফেলে যেতে হচ্ছে আমায়। একটা শেষ রিকোয়েস্ট, প্লিজ এখানে এসো না, ফিরে যাও, এরা তোমায় মেরে ফেলবে। বিশ্বাস করো একটা বার, আমি বলছি, যদি কখনো একটু আমায় ভালোবেসে থাকো, সেই ভালোবাসার কসম ও অধিকার নিয়ে বলছি, এখানে এসো না প্লিজ, ক্ষমা করো আমায়। সত্যিটা আজ বলতে হয়, তোমাকে চাওয়াটাই ছিল আমার অপরাধ।
ছোট্ট বাচ্চার মতো হাসি মুখে দু চোখের পাতা চিরজীবনের জন্য আস্তে আস্তে বন্ধ করল অবনী। দু চোখের পানির শেষ ফোঁটা শান্ত অবস্থায় কেবিনের ফ্লোরে টপ করে পড়ল। নির্বাক হয়ে অবনীর খালামণি কাঁদতে থাকলো। অবনীর নানু উচ্চস্বরে সাউন্ড করে কান্নাজড়িত কণ্ঠে বলল, ভাই আমার মৃত ব্যক্তির কথা ফেলে দিস না, কোনোদিন আসিস না এই জঘন্য মহল্লায়। জঘন্য অমানুষদের কাছে চিরকাল ভালো থাকিস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিমেল চিৎকার করে বলে উঠল। বলেই ফোনটা কেটে দিল অবনীর নানু। মরাবাড়ির মতো কান্নার ঢল নামলো রাস্তার উপরে থাকা হিমেলের গাড়িতে।